আলিফ, এই ঘটনাটা কোথায় ঘটেছিল যদি একটু বলতাম? আমি আবার রাসেল ভাই ইন্ডিয়ার ঘটনায় এসেছি আর কি। যা আমি যখন মুকুন্দপুর থেকে আপনার কলকাতার মুকুন্দপুর থেকে যখন মানে মার্কেট স্ট্রিট আর কি কলকাতা শহরের ভেতরে ওই জায়গায় যাই, যাওয়ার পরে একজন লোকের সাথে আমার কথা হয়। আগেও কথা হয়েছিল বাংলাদেশ থেকে, তখন যাওয়ার পর ওনার সাথে ডিরেক্টলি দেখা সাক্ষাৎ হয়। তো সাক্ষাতে তিনি বলেন যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো সে নিয়ে যাওয়ার পরে আমাকে যে জায়গার ঘটনা আর কি, সেই জায়গায় যখন যাই, তো যার ঘটনা তার কাছ থেকে শুনতে পাই আর কি। তো রুদ্র আগারওয়াল নামে একজন লোক ছিলেন আর কি ওখানে। তো ওনার বাসার ঘটনাটি রাসেল ভাই 21 দিনের টোটাল। তো যেদিন ঘটনাটি ঘটে, এর আগে সবসময় যেরকম লাইফস্টাইল ছিল সেরকমই ছিল নর্মালি সবকিছু। তার ওয়াইফ, তার বড় মেয়ে আছে, মেয়েটি কলেজে পড়তো তখন, আর একটি ছেলে ছিল ক্লাস 4-এ পড়ে। ঘটনাটি শুরু হয় তার মেয়েকে দিয়ে। একটি কাজের ছেলে, মানে ঘরের অর্জব করার জন্য একটি ছেলে নিয়ে আসে ওই বাসায়। তো ছেলেটাকে অ্যাকচুয়ালি একটা লোক সাজেস্ট করে দেয় ওনাকে তোর বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ছেলেটি যেদিন বাসায় আসে ঠিক সেদিন থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। তো শীতকাল তো তখন, তো রাতের বেলা পড়ছিল মেয়েটি। তো পড়াশোনা করা অবস্থায় পানি খেতে ড্রয়িং রুম মানে ডাইনিং স্পেসে যায়। বাসাটি 4টা বেডরুমের, অনেক বড় বাসা, ওনার নিজের বাসা আর কি। তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে যায়, পানি খেয়ে আসার পরে যখন পড়তে বসা অবস্থায় দেখে যে খাটের থেকে কে জানি মানে মুভ করছে খাটের মধ্যে। তো তার খাটের দিকেই তার নজর যায়। নজর যাওয়ার পর দেখে যে তার খাটে একজন মানুষ বসে আছে। খুব সিম্পলি জোরে একটা চিৎকার দেওয়া হয়, কিন্তু চিৎকারটা দেওয়ার কারণ হচ্ছে খাটের মধ্যে তার মতো একটি মানুষকে তিনি দেখতে পান, নিজের মতো। আচ্ছা, ওকে। কিন্তু নিজের মতো মানুষকে দেখার পর যখন অজ্ঞান হয়ে যায়, এটি ওই দিনই থেমে থাকেনি। পরের দিনই ঠিক আবারও একই অবস্থায় তিনি ড্রয়িং রুমে মানে টিভি দেখতে যাচ্ছে বিকালবেলা। নর্মালি ড্রয়িং রুমে টিভি দেখতে যাওয়ার পরে দেখে যে ঠিক তার মতোই সে যেভাবে সোফার উপর বসে ঠিক ওই অবস্থায় বসে আরেকজন তার মতো মানুষ টিভি দেখছে। এক চিৎকারে বাবা মাকে ডাকে। তো ওই মুহূর্তে বাবা মা, ওই দিন আর কি আপনার গভর্নমেন্ট হলিডে, সানডে ছিল, তো বাবা মা দুইজনই আসে। ঘটনাটি ঘটে 1997 সালে। আচ্ছা। তো বাবা মা দুইজনই আসে। আসার পরে কি হয়েছে বলে যে আমি আমার মতো একটা মানুষকে দেখতে পেলাম। বলে যে তুমি যা দেখতেছো, এর আগে মাকে একবার শেয়ার করে ঘটনাটা, কিন্তু মা জিনিসটা ওভাবে নেয় না। তো তুমি যা দেখতেছো সেটা খুবই মানে অ্যাবনর্মাল, এবং এটা তুমি জোর দিও না মাথার মধ্যে, তাহলে তুমি একটা বিপদে পড়বা। তো একদিন 2 দিন পরপর 3-4 দিনে একই জিনিস দেখতে পাচ্ছে। বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকবে, দেখে বাথরুমের মধ্যে মাথা চুল আচ্ছাছে তার মতো একটি মানুষ। বারান্দায় গেছে, দেখে যে বারান্দায় গান শুনছে বড় একটা হেডফোনে, তার মতো একটি মানুষ। তো এরকম কন্ডিশনে থাকা অবস্থায় মেয়েটি আসলেই মানে মাথা খারাপ হয়ে যেতে থাকে, কোনো কাজে মন বসতে থাকে না। বাবা মাকে বিষয়টি আরো জোরালো ভাবে জানায়। তো বাবা মা তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে, তখন কিন্তু রাসেল ভাই, ওই যে কাজের ছেলেটির কথা বলছিলাম আমি, আসল মূল পয়েন্ট কিন্তু ওটাই। ওর কোনো ইফেক্ট কিন্তু তখনও আসেনি। যখন ডাক্তার দেখিয়ে এসছে, মেয়েটিকে যখন ঘুমের ওষুধ দেয় ডাক্তার, বলে যে তুমি এটা 1 সপ্তাহ খাও। তো ঘুমের ওষুধ খাওয়ার পর মেয়েটির লাইফস্টাইল নর্মাল হয়ে যেতে থাকে। কিন্তু এরপরে মূল ঘটনাটি শুরু হতে থাকে তার বাসায় তার মার সাথে, যে রুদ্র আগারওয়াল বলেছি, তার ওয়াইফের সাথে। ওই দিন সকালবেলা ইলিশ মাছ করছিল। তাদের ইলিশ মাছ খুব ফেভারিট পরিবারের সবার। তো ইলিশ মাছ কোটা অবস্থায়, মানে কাটার অবস্থায়, ওই সময় ছেলেটি বাজারের ব্যাগ নিয়ে আসে সাথে। তো বাজারের ব্যাগটি খুলতেই অনেকগুলো মাথা বেরিয়ে আসে, মানুষের মাথা। এটি দেখার পর ওনার মানে মাথা ঠিক থাকে না। এক চিৎকারে দৌড়ে এসে তার হাজবেন্ডকে ফোন দেয়। বাসা টেলিফোন থেকে অফিসে ফোন দেয়। আমার হাজবেন্ড কলকাতার পাওয়ার গ্রিডে চাকরি করতেন। সাথে সাথে ফোন দেওয়ার পর হাজবেন্ড সাথে সাথে বাসায় আসে। বলে কি হয়েছে বলে কি রান্নাঘরে নিয়ে যায়। রান্নাঘরে তো যাওয়ার মতো অবস্থা নেই। নিজের ছেলেটি যে ব্যাগটি, বাজারের ব্যাগটি রেখে গেছে, সেটি থেকে দেখো কি বেরিয়েছে, নর্মাল তরকারি বেরিয়ে আছে। কই কিছু তো ঘটেনি। বলে না, আমি মাত্র যে ইলিশ মাছ কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই মেঝেতে পড়ে আছে। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক অনেক ভয়ঙ্কর হবে। আপনারা জাস্ট ধৈর্য সহকারে শুনবেন। আমরা বলি ঘটনাগুলো আমরা অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে, আর যে রাসেল ভাইয়ার যে ঘটনাগুলো, স্পেশাল ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরি। এবং কিছু গেস্ট আছে আজকে যারা তাদের নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সামনে শেয়ার করবে।
আমরা সরাসরি ঘটনাতে যাব। তার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন সরাসরি ভিডিওতে একটি লাইক দিয়ে ঘটনাতে চলে যাওয়া যাক। আমি দেখলাম যে কয়েকটা মাথা বেরিয়ে আসছে মানুষের ব্যাগের থেকে। ওনার মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে, বলে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার নিজের চোখের সামনে। আমি তো ঘুমন্ত ছিলাম না, আমি কোনো স্বপ্ন দেখছি না, তো এটা তো আমার নিজের চোখের সামনে ঘটছে। ঠিক পরের দিনই রাসেল ভাই, প্রচন্ড শীত, সকালবেলা ভোরবেলা তার হাঁটার অভ্যাস আছে মহিলার। হাঁটতে হাঁটতে যখন সকালবেলা একটা জায়গায় যায়, মানে হাঁটতে আর কি, একটা পার্কের মধ্যে, সেখানে হাঁটতে হাঁটতে তার একটা লোকের সাথে দেখা হয়। সেই লোকটা তাকে বলে যে আপনি তার লোকটার সাথে কথোপকথনে বলে যে আপনার হার্টের সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। সে ডাক্তার দেখায়। তার কাছে যে আমার সাথে এখন আমার মেয়ের সাথে এতদিন এত ইনসিডেন্ট ঘটলো, এখন আমার সাথে এই ইনসিডেন্টটা ঘটছে, আমার কাছে মনে হয় যে জিনিসটাতে আসলে কোনো অ্যাবনর্মাল কিছু আছে। সে হার্টে দেখায়, দেখে যে তার হার্টে আসলে সমস্যা আছে। ওপেন হার্ট সার্জারি হয় মহিলার। ওপেন হার্ট সার্জারি যেদিন শেষ হয়, হসপিটালের ঘটনা রাসেল ভাই। হসপিটালের ভেতরে সে ঘুমাচ্ছিল, পাশে তার মেয়ে শুয়েছিল। হঠাৎ করে দেখে যে তার মানে হাতটা বেডের মধ্যে, হাতটার ভেজা লাগে, বেড মানে হসপিটালের যে বেডটাতে সে শুয়েছিল সেটা ভেজা লাগে। তো লাইট জ্বালাতে বলে তার মেয়েকে, লাইট জ্বালিয়ে দেখে যে হাতটি রক্তের মধ্যে পড়ে আছে, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে প্রচন্ড। তো মেয়েও দেখে জিনিসটা, সাথে সাথে ডক্টরকে ডাক দেয়। যে ডক্টর বলে যেটা অ্যাবনর্মাল, আমরা তো পুরোটা মানে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মাঝখান দিয়ে স্টিচ থাকে, ওই স্টিচ ফেটে পাগলের মতো রক্ত বেরোচ্ছে, মানে অনেক রক্ত বেরোচ্ছে। তো জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসে। বাসায় যখন সেফলি নিয়ে ব্যাক করেন, ব্যাক করার পরে আসল ঘটনাটা যেটি ঘটে রাসেল ভাই, উনি রান্না করছিলেন মানে কি, মানে রান্নার তদারকি করছিলেন। বাসায় রান্নার একজন মানুষ রাখা হয়। তো রান্নাঘরে যাওয়ার পরে দেখে যে সেই মানুষটির মাথা নেই রাসেল ভাই, কিন্তু সেটি কথা বলছে তার সাথে। এবং এই জিনিসটি ওই কাজের ছেলেটি থাকা অবস্থায় হচ্ছে। ওই ঘটনার পরে তার ওয়াইফ হাজবেন্ডকে আবার জানায়, বাসায় একটি তান্ত্রিক নিয়ে আসে এবং তান্ত্রিক কিছু রিচুয়ালস দেয় এবং এগুলি পালন করে। আর পালন করার পর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। সেদিন রাত্রের বেলা, যেদিন ঘটনাটি আসল ঘটনাটি ঘটে, সেদিন রাত্রের বেলা তিনি ঘুমোচ্ছিলেন। তো ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে কিছু খাওয়ার সাউন্ড আসে। খাওয়ার সাউন্ডে আসতে থাকে ওই ছেলেটির রুম থেকে। গিয়ে দেখে যে মানে লাইট জ্বালিয়ে অন্ধকার, কি সাউন্ড আসতেছে কেন খাওয়ার থেকে, মনে করে যে চুরি করে কিছু খাচ্ছে নাকি। তো লাইট জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটি একটি মাথা চাবিয়ে খাচ্ছে। দৌড়ে গিয়ে হাজবেন্ডকে ডাক দেয় এবং ওনার বুকের প্রচন্ড ব্যথা উঠে যায়। হাজবেন্ডও এসে দেখে কই সবকিছুই তো নর্মাল। 21 দিনের লাস্টের দিন রাসেল ভাই, একদম শেষ দিন, একটি ঘটনা যেটি হচ্ছে যে ওই দিন পরের দিন ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না, ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায় না। তো একটি ঘটনা খবর আসে পাশের বাসার থেকে যে পুলিশ অনেক জড়ো হয়েছে পাশের বাসায়। তো পাশের বাসার ওই মহিলার কথা শুনে হাজবেন্ডই যায় নিচে, এবং নিচে যাওয়ার পরে দেখে যে আশেপাশের লোকজন, অনেক লোকজন এবং পুলিশ জড়ো হয়ে একটি ম্যানহোলের সামনে দাঁড়িয়ে আছে এবং ম্যানহোল থেকে একটি লাশ বের করে নিয়ে আসছে। তো অনেক ধাক্কাধাক্কি করে উনি ঘটনার মানে মূলে জানতে চান যে আসলে কি ঘটনা ঘটে। তাকে এলাকায় সবাই চেনে। তো সে যখন গিয়ে দেখতে পায় যে বিভৎস সেই দৃশ্য, মানে বিভৎস সেই ডেড বডি, সারা শরীর একদম মনে হয় যে ড্রেনের ময়লার মতো আছে, কিন্তু পরনে সেই জামাটা, যে জামাটা গতকালকে তিনি তার ওই ছেলেটির গায়ে দেখেছিলেন। তো ডেড বডিটি ওই ড্রেন থেকে পাওয়ার পরে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু মজার বিষয় যেটি, যে ওই ডেড বডিটি বেওয়ারিশ ছিল এবং তিনি অবাক হয়ে যায় এবং বিষয়টি তিনি বাসায় কাউকে জানায় না। কিন্তু লোকজনের কাছ থেকে শুনতে পাই ওই বেওয়ারিশ লাশটি যখন মানে গন্ধ তো প্রচন্ড পচা দুর্গন্ধ, যখন পোড়াতে যায়, পুরানো অবস্থা আর কি, কাঠগুলা সরিয়ে মানে যে মানে বিকট আওয়াজ হয় এবং অনেক জোরে একটি সাউন্ড হয়, যে মানে মানুষের খুব জোরে, মানে কাউকে খুব কষ্ট দিয়ে মারা হচ্ছে এরকম একটি সাউন্ড খুব জোরে হয়। এবং আশেপাশে যে কাঠগুলার মাঝখানে ডেড বডিটা রেখে পোড়ানো হয়েছে সেই কাঠগুলা ছিটকে পড়ে যায়। এগুলি তার ওই এলাকার লোকজন যারা ওই ডেড বডিটাকে পুড়িয়েছে শ্মশানে নিয়ে যায় তাদের কাছ থেকে শোনে, কিন্তু বাসায় জিনিসগুলো শেয়ার করতে পারেনি। ডেড বডিটি ওই আপনার ম্যানহোল থেকে পাওয়ার পরে কিন্তু তাদের বাসায় কোনো ধরনের সমস্যা হয়নি। ডেড বডিটি আসলে 21 দিনের পুরনো ছিল না। যখন ডেড বডিটি পোস্টমর্টেম করে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য, ডেড বডিটি মানে ডাক্তাররা বলে মিনিমাম 3 থেকে 4 মাস আগে ডেড বডি ছিল এখানে। অনেক 21 দিন তাদের সাথে কে ছিল, এই যে হচ্ছিল। আচ্ছা,
এখন Okay. এটা কি এটারই কোনো ধরনের সংকেত কি যে এখানে ডেড বডিটার কারণে কি তাদের ইফেক্ট করেছে বা কি তাদের সাথে ডেড বডির কোনো রিলেশনশিপ নেই, অথচ তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যে তাকে সাজেস্ট করেছে এই বাচ্চা ছেলেটাকে রাখার জন্য। ওকে, অনেক ধন্যবাদ আলিফ। সময় খুবই কম আমাদের হাতে আসলে, So, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের পরবর্তী অতিথি, আপনার নামটা প্লিজ একটু আরো একবার বলবেন এবং তারপর আপনার ঘটনায় চলে যাবেন। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমার ওয়াইফের ফুফাতো বোনের হাজবেন্ডের সাথে ঘটেছিল 1989 সালের দিকে। তো ঘটনা শুরু করার আগে আমি কয়েকটি শব্দ হাইলাইট করছি। 3 রাস্তার মোড়, বটগাছ, কালী মন্দির। আমি ঘটনাটি ওনার মতো করে শেয়ার করছি। একবার ব্যবসার কাজে আমি ঢাকা আসি এবং সারাদিন কাজ করে ঠিক সন্ধ্যা 7:30টার দিকে আমি বাসে চড়ি। আমার গন্তব্য হচ্ছে টাঙ্গাইল। সেখান থেকে আমি করটিয়াতে নামবো এবং সেখান থেকে আমি বাসাইল যাব। বাসাইল আমার বাড়ি। তো বাস যথারীতি রওনা দেয়। 2-2.5 ঘন্টা জার্নি। তো ঘন্টাখানেক যাওয়ার পরে হঠাৎ করে রাস্তায় বাসটি বিকল হয়ে যায় এবং 2 থেকে 2.5 ঘন্টা আরো সময় বেশি লাগে বাসটি ঠিক হতে। ঠিক 12:30টার দিকে আমি যখন করটিয়া নামি, নেমে দেখি যে ওখান থেকে বাসেলে যাওয়ার মতো কোনো যানবাহন নেই। রাস্তাটি তখন ইট বেছানো ছিল, সো রিক্সা এবং টেম্পো ছাড়া কিছু চলতো না। এত রাত্রেবেলা আমি একা এখানে দাঁড়িয়ে আছি, কিভাবে যাব সেটা ভেবে পাচ্ছি না। তো যেহেতু কিছু করার নেই, আমি হেঁটে রওনা দিলাম। তো আমি যাচ্ছি, গন্তব্য আমার প্রায় 5 থেকে 7 কিলোমিটার। তো আমি 5 কিলোমিটার অলরেডি চলে এসেছি। সামনে সেই বটগাছ এবং 3 রাস্তার মোড়টি পড়বে। তো আমি যখন 3 রাস্তার মোড়ে কাছাকাছি চলে আসি, বটগাছটার কাছাকাছি যখন আমি চলে আসি, পাশে কালী মন্দির, আমি খেয়াল করলাম যে বটগাছের মধ্যে কি যেন একটা ঝুলছে রাস্তার উপরে। সাধারণত বটগাছে বাকল থাকে, তো সেটা হতে পারে। তো আমি একটু ভয় পেলাম, তারপরও আমি এগিয়ে যাচ্ছি। আর একটু যখন কাছে আসি তখন আমি খেয়াল করলাম যে আসলে যে বাকলগুলো যেগুলো আছে সেগুলো থেকে এটা একটু ভিন্ন এবং হাতের মতো কোনো কিছু একটা লাগছে। আমি আরো কাছে এগিয়ে যাই এবং দেখি যে 2টো হাত ঝুলছে। আমি প্রচন্ড ভয় পাই। আরো কাছে যখন আমি যাই তখন দেখি যে হাত দুটো নেড়ে আমার দিকে ধেয়ে আসছে লম্বা হয়ে আমাকে ধরার জন্য। বাঁদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমি সোজা একটু দৌড় দিই, দিক বিদিক শূন্য ভয়ে, প্রচন্ড ভয়ে। কিছু দূর যাওয়ার পরে আমি একটা বাড়ি দেখতে পাই এবং সেখানে কাছাকাছি পৌঁছানোর পরে যে খড়ের যে স্তূপ করা থাকে সেখানে পড়ে যায়। তো পড়ে যাওয়ার সময় আমি চিৎকার করছিলাম যে বাঁচাও বাঁচাও। তো হঠাৎ দেখি যে একটি লোক এগিয়ে আসলো আমার দিকে, আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তো আমি ওনাকে দেখে একটু স্বস্তি পাই এবং ওনাকে বলি যে ভাই আমি ভয় পেয়েছি প্রচন্ড, আমাকে একটু পানি খাওয়ানো যাবে? তো বললো ঠিক আছে পানি খাওয়াবো, কিন্তু আপনি হয়েছেটা কি একটু বলবেন? আমি বললাম যে আমি ভয় পেয়েছি, বটগাছের ওখানে 2টো হাত আমি দেখতে পেয়েছি এবং একটা শব্দ আমি পেয়েছি, বিদ্যুপাত্মক একটা হাসি শব্দ। তো লোকটি বলল যে আপনি হাত দেখেছেন, কিরকম হাত? তো আমি বললাম যে হাত দুটো খুব লম্বা হয়ে আমার দিকে আসছে। লোকটি তখন আমার দিকে তাকিয়ে বলল দেখেন তো এইরকম কিনা। আমি দেখলাম যে দুপাশে উনি হাতটি প্রসারিত করে দিচ্ছেন এবং হাতটি লম্বা হয়ে যাচ্ছে। তার চোখ টকটকে লাল, মুখে সেই বিদ্যুপাত্মক হাসি। আমি আর সহ্য করতে পারিনি, সাথে সাথে জ্ঞান হারালাম। পরের দিন সকালবেলা আমাকে উদ্ধার করা হয় এবং আমি দীর্ঘ মাসখানেক অসুস্থ ছিলাম এবং তারপরে ধীরে ধীরে আমি সুস্থ হই। সেই বটগাছটা এখন আর নেই এবং রাস্তাটাও এখন পাকা হয়ে গিয়েছে, প্রচুর যানবাহন চলে। কিন্তু আমার স্মৃতি থেকে এই ঘটনাটি এখনো মুছে যায়নি। ধন্যবাদ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এটা চলে যাচ্ছে আবারও বাবু ভাইয়ের কাছে এবং আমাদের টাইম যেহেতু কম, অনেকের SMS, অনেকের কমেন্ট মিস করতে হচ্ছে আজকে। বাবু ভাই আপনার লাস্ট ঘটনাটা শুনে ফেলি, হাতের সময় খুব কম। এই কাহিনীটা এসছে হচ্ছে আপনার ইন্ডিয়ার আসাম থেকে, ধুবড়ি নামে একটা সিটি। ছেলেটা বলেছে ওর নাম হচ্ছে আসিফ। তো আসিফ মুস্তাফা।
তো ওর বয়স বেশি না, হি ইজ অনলি 17। হুম হুম ওর কাহিনীটা হচ্ছে ওর 12 বছর বয়সের সময়কার কাহিনী। তো ওই সময় ওরা নাকি একটা বাড়িতে মুভ করে যখন ওর বয়স 12। বাড়িটা ছিল বেশ পুরনো, কিন্তু বাড়ি সম্পর্কে এমন কোনো মানে কথা প্রচলিত নাই যে বাড়িটার মধ্যে হন্টেড কিছু আছে বা সামথিং। আচ্ছা তো বেশ পুরনো বাসা, এবং ওই বাসায় যখন থাকা শুরু করে প্রথম কিছুদিন নর্মালি নাকি থেকেছে, কিছুই দেখেনি। তো অল অফ এ সাডেন একদিন রাতের বেলা ও শুয়ে আছে, মুখের উপর চাদর দেওয়া, প্রায় মুখের কাছাকাছি বুকের উপর চাদর টানা। হঠাৎ করে চোখ মেলে দেখে যে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, বুড়ো একটা মহিলা, এবং সে সাদা শাড়ি পরা একটা বুড়া মহিলা তাকায় আছে। এবং সে দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পায় এবং তার শরীরটা আপনার স্টিফ হয়ে যায়, নড়তে চড়তে পারে না একদম। তো এটাতে সে খুব স্টিফ হয়ে যায়, কথা বলার চেষ্টা করে, যেটাকে আমরা স্লিপ প্যারালিসিস বলি। হ্যাঁ, থিংস লাইক দ্যাট। আচ্ছা তো এরকম হয়, নড়তে চড়তে পারে না। একসময় সে ওই অবস্থায় ঘুমিয়ে যায়, সকালে ঘুম ভাঙে এবং সে ফিল করে যে এখন সে মানে ভালো আছে। বাট রাতের স্মৃতিটা ওর মনে খুব ভয় দাগ কেটে যায় আর কি। তো এরপরে একদিন ও এরকম আপনার শুয়ে আছে বাসায়, রাতের বেলা ঘুমিয়ে পড়ে, ওর আব্বু টিভি দেখছিল। তো অল অফ এ সাডেন যেটা হয়, প্রচন্ড পেইন নিয়ে ঘুম থেকে ওঠে, হঠাৎ করে মনে হয় প্রচন্ড, হঠাৎ করে ধাক্কা এবং ব্যথা। আচ্ছা তো যেটা ফিল হয় যে তার গায়ের মধ্যে ফ্যানটা খুলে পড়ছে, সিলিং ফ্যানটা, হুম এবং কিছু অংশ তার নাকি বুকের ডান দিকে ঢুকে গেছে হালকা। তো এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া আমা, হুম তাকে নিয়ে যায়, ট্রিটমেন্ট দেয়, পরে হাসপাতাল থেকে নিয়ে আসে ওকে। তো নিয়ে এসে যখন নাকি শোয়ায় রাখে, তো একসময় ঘুম আসছে না, ও নাকি তাকায় দেখে যে সিলিং এর দিকে, আচ্ছা আপনার সিলিং থেকে ওই বুড়িটা ঝুলে আছে সিলিং এর সাথে, লেগে আছে ছাদের সাথে যেমন, ঠিক আছে। এবং ওকে দেখে আপনার মানে মুখ হাঁ করে একটা হাসি দিছে, হুম এবং বেশ গড়গড় একটা শব্দ করতেছে ভিতর থেকে। এবং তখনও তার এই সেম জিনিসটা হয়, সে হঠাৎ করে ওই যে প্যারালিসিস মতো হয়ে যায়, নড়াচড়া করতে পারে না এবং শক্ত হয়ে যায়। তো এরপরও সে এই বুড়িকে আরো 2-1 দেখে একইভাবে। হুম তো এবং আস্তে আস্তে জিনিসটা নাকি ওর জীবন থেকে চলে যায়, এরপর আর এই স্লিপ প্যারালিসিসটা হয় না। তো ওর প্রশ্নটা ছিল যে আমার এই ছোট অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন ভূত এফএম এ। আর একটা প্রশ্ন ছিল যে আসলে কি এটা স্লিপ প্যারালিসিস বা এরকম কি হতেই পারে, কিন্তু তাহলে বুড়িটাকে কেন দেখলাম একদম এবং ফ্যানটা কেন খুলে পড়লো আমার বুকের উপরে? ট্রু। হ্যাঁ, এটাই হ্যাঁ ছিল। এটা একটা বিরাট আসলে কোশ্চেন, কিন্তু আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলেন যে স্লিপ প্যারালিসিস এর কথা আপনি বলছেন, জি। অনেকেই কিন্তু আবার এটা মানতেও চান না, অনেকে মানতেও চান না, অনেকে right. মানতে চান না, অনেকে বলেন যে না, মানে মেডিকেল সিমটম যা বলে সেটা হচ্ছে আসলে ঠিক সব সময় সেটার সাথে যায় না। যায় না, right. অনেকে বলেন যে না, শোয়ার সমস্যা হলে এরকম হতে পারে, কিন্তু অনেকে শোয়া পরে চেঞ্জ করে দেখেছেন Change করে তারপরে রাখেন। হচ্ছে। এবং রাসেল ভাই এটা কিন্তু আমার সাথেও ঘটেছে অনেক সময়। হুম হ্যাঁ, বাট দ্য থিং ইজ বাট মেডিকেল যে টার্মটা মানুষ দেয় যে আপনার একটা যে কোনো কারণে শরীরে অক্সিজেনের অভাব বিশালভাবে হয় এবং শ্বাস প্রশ্বাস আটকায় দেয়, কিন্তু তখনকার সাথে আপনার ওই ফিয়ারটা, অনেকে বলে যে আপনার ওয়ার্স ফিয়ার কাম আউট করে। কিন্তু আমি আমার জিনিস জানি যে আমি যেসব জিনিসকে ভয়, মানে আমি যে জিনিসটা আমার মনে ভয় লালন করি কোন একটা বিষয়, সেরকম কিছু কিন্তু আমার কাছে আসে নাই। Right. উদ্ভট কিছু একটা জিনিস, যে জিনিসটা আমি কখনো কল্পনাও করিনি, এরকম একটা জিনিস আমার এরকম সামনে একটা আসে। জিনিস আসে সব সময়। হ্যাঁ তো আমার মনে হয় একদিন যদি ভূত ফিল্মের সময় করে একটু নিয়ে আলোচনা করা যায়, এটা হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, এবং আপনি যে প্রশ্নটা আজকে করলেন, নিশ্চয়ই সবাই মানে ফেসবুকে হোক আর সেটা হচ্ছে ইমেল করে হোক, নিশ্চয়ই সবাই তার উত্তরটা লিখবেন আমাদেরকে, এবং আমরা মনে হয় যে সেই বিষয়ে একটা মানে কি বলবো যে মতামত জানতে পারবো আর কি। আর একটা ছোট জিনিস রাসেল ভাই, এটা আজকে শেয়ার হয়তো করবো না, সময় নেই, তবে অ্যাম্বুলেন্সের ভূত মানুষ যেটা বলে, বা অ্যাম্বুলেন্স সম্পর্কে অনেকে অনেক কনফিউশন বলে, এরকম একটা ছোট্ট অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে হয়েছে। যদি সময় থাকতো শেয়ার করতাম 2 মিনিটসের, বাট এটা কিন্তু আসলে রহস্যময় কিছু ব্যাপার আছে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা। হ্যাঁ, একটু আগে ওই সবাই বলছিল বলে মনে হয় আপনি এই কথাটা বলছেন। হ্যাঁ, যে হ্যাঁ, কারণ আমি এটা কখনো শেয়ার করিনি, বাট উইচ ইজ অ্যাকচুয়ালি কোনো ভয়ঙ্কর কিছু দেখাও না। আমি 2 মিনিটে বলতে পারি চাইলে। হ্যাঁ হ্যাঁ, শুনি আমরা তাহলে। একদিন ধানমন্ডির একটা ক্লিনিকে আর কি আমি আমার ফ্যামিলির কাউকে নিয়ে দেখাতে গিয়েছি। তো ওটার পার্কিং হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। তো আমি বাইক নিয়ে আমার ফ্যামিলি মেম্বার রেখে আমি ঘুরে আসছি, এসে আমি নিচে গিয়েছি আপনার সেই পার্কিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এ। তো আমি যখন পার্কিং এ নামলাম, আন্ডারগ্রাউন্ডে কেউ নাই, কয়েকটা গাড়ি রাখা, মোটরসাইকেল রাখা, আর একটা গাড়ি লাশের গাড়ি রাখা ওখানে, এবং ওটা লেখাই আছে যে আপনার লাশবাহী ভ্যান। আচ্ছা। এবং ওটার থেকে পানি ড্রিপ করে করে পড়ছে, মানে লাশটা হয়তো ছিল এই মাত্র নামায় নিচ্ছে বা সামথিং, বা নিবে বা সামথিং, মানে পানি পড়ছে ওখান থেকে।
তো আমি দেখি একটু আনইজি ফিল করছি, কেউ নাই, একটা লাশবাহী গাড়ি, পানি পড়তেছে সেখান থেকে, মানে সদ্য বরফ গলছে। তো আমি বাইকটাও রাখার জায়গাটাই হচ্ছে গাড়ির পাশে। আমি সে বাইকটা যখন পুল অফ করলাম, করে আমি বাইক টার্ন অফ করছি, জাস্ট আমার হেডলাইটটা নিপছে আর মনে হচ্ছে পার্কিং লটে ইলেকট্রিসিটি চলে গেল রাইট দ্য ওয়ে, একদম সঙ্গে সঙ্গে। একদম সাথে সাথে। Okay. এবং যাওয়ার সাথে যেটা হচ্ছে পার্কিং লটের মধ্যে ছোট ব্যাটারি চার্জার লাইট ছিল মনে হয় দেওয়ালে, ও দুইটা জ্বলে আসছে, জেনারেটর কিক ইন করেনি, আলো আধারি, মানে একটা আবছা অবস্থা ওখানে। এবং আমার একটু মানে গায়ের লোম দাঁড়ায় গেছে। আমি যখন বাইকটাকে পার্ক করে, বাইকটাকে আপনার ঘাট লক করে যখন নামছি, আমি দেখলাম রাসেল ভাই ওই লাশের গাড়ির নিচে একটা কালো বিড়াল। এবং মানে বিড়ালটা এত, আসলে মানে একটা বিড়াল কিন্তু এত ভয় লাগতেছে দেখে, মানে আপনি ইট উড লুক সিম্পলি ডিফারেন্ট। এবং আমি যখন তাকে একটা মানে করলাম সরার জন্য, জাস্ট একটা মনে করেন যে হিস এরকম করলাম, হ্যাঁ, বিড়ালটা কি করলো যেন হাঁ করে এরকম মেয়াও করলো, যে ওর দাঁতগুলো সাদা দেখা যাচ্ছে, এবং সে ভয় পায়নি। এবং উইদিন লাইক ফিউ সেকেন্ডস জেনারেটর কিক ইন করলো, বিড়ালটাকে আমরা দেখলাম না, বিড়ালটা খুব দ্রুত এখান থেকে ডিসঅ্যাপিয়ার করছে। সো আমার কাছে মনে হলো যে কিছু একটা, আমার শরীর ভারী হয়ে গেছিল ওখানে। I just Right. moved out. হ্যাঁ, সেটাই আমার কাছে যেটা আমার কাছে মনে হয় যে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে জিনিসগুলো প্রমাণ করা যায় বা যে জিনিসগুলো মানে সায়েন্স যদি হতো, তাহলে সায়েন্সে একই ধরনের ঘটনা বারবার ঘটে, সেটা হচ্ছে সেভাবেই তখন বলা হয় যে হ্যাঁ একটা ঘটনা মানে বারবার ঘটতে হবে। বলে যাই আমাদের নেক্সট যে গেস্ট সেই ফারহানের কাছে। ফারহান, কোথাকার ঘটনা এটা এবং কিভাবে কি ঘটেছিল একটু শুনি। হ্যালো লিসেনার্স, আমি ফারহান। আর রাসেল ভাই, আজকে আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমার নিজের এক্সপিরিয়েন্স করা। এবং এখানে একটা কথা বলবো, আমি তো অনেক আগে থেকে ভূতে ফিল্মে অনেক ঘটনা শেয়ার করেছি, কিন্তু এই স্পেসিফিক আমার যে নিজের যে এক্সপিরিয়েন্স, এই ঘটনাটা আমি কখনো শেয়ার করিনি। আসলে কখনো আমি ওই সাহসটাই ছিল না শেয়ার করার মতো। আমি যখন প্রায় তিন দিন আগে যখন বাবা ভাইকে ঘটনাটা শেয়ার করি, তো উনি আমাকে বলেন যে না, এই ঘটনাটা যেন আমি ভূতে ফিল্মে শেয়ার করি। তো দ্যাটস ওয়াই আজকে আমি ঘটনাটা শেয়ার করতেছি ভূতে ফিল্মে। তো আমি ঘটনায় চলে যাই। আমার ঘটনা যেটা, যখন 2007-এ আমি এইচএসসি শেষ করলাম, তখন যেটা হয় যে আমি ইউসিসি একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং ছিল ফার্মগেটে, সেখানে ভর্তি হই। এবং কোন একটা পার্সোনাল কারণে যেটা হয় যে আমি আমার যে এই ফার্মগেটের শাখা থেকে ট্রান্সফার হয়ে সাভারের শাখায় ক্লাস করার জন্য যাই। তো দেখা যেত যে আমি আমার পুরান ঢাকা থেকে প্রায় সপ্তাহে 3 দিন ওখানে ক্লাস করতে যেতাম। তো কোন একটা কারণে যেটা হয় যে 1 মাস পরে ক্লাসটা আমি ছেড়ে দিই, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে ওখানে কিছু লোকাল সাভারের ছেলেপেলের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, যারা আমার সাথে ক্লাস করতো। তো এর মধ্যে কয়েকজনের সাথে মোটামুটি আমার প্রায় রেগুলার কন্ট্যাক্ট হতো, কমিউনিকেশন থাকতো। কিন্তু এরপরে যেটা হলো যে 2007 থেকে আস্তে আস্তে 2010-এ আসলাম। তো 2010-এ তখন আমার একজনের সাথে খুব ভালো একটা কন্ট্যাক্ট ছিল। 2010-এ ওই সাভারে থাকতো একটা ছেলে, ও তখন জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে যায়। আর তখন আমি আবার এসিসিএতে ভর্তি হয়ে যাই। তো 2010-এর অক্টোবর 2010-এর অক্টোবর 16-এ আমার একটা এক্সাম ছিল। এবং তখন যেটা হতো যে আমি ভোরের দিকে ঘুমাতে যেতাম রাত্রে। তো সেদিন 2010-এর অক্টোবর 14-এ আমি যেটা করি যে ঠিক ভোর 6টার দিকে ঘুমাতে যাই ভোরবেলা। এবং ঠিক সকাল 8:30 থেকে 9টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায়, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভাঙে একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখে। এবং সেই ড্রিমটা ছিল এরকম যে আমি একটা নদীর পাড়ে বসা, একদম একা, এবং ওই নদীর পাড়ে বসা অবস্থায় আমি দেখতেছি যে নদীতে অনেকগুলা মানুষ একসাথে মারা যাচ্ছে ডুবে। এবং আমি তাদের আর্তনাদটা আমার এখনো মনে আছে, তারা যে বাঁচার জন্য যে একটা শাউটিং করছিল, সেই সাউন্ডটা আমার এখনো কানে বাজে। তো আমি একটা সময় এটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি নিজেও মনে হয় ডুবে যাচ্ছি। তো ওই হঠাৎ করে স্বপ্নের ভিতরে এই জিনিসটা দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে যায়, এবং একদম আমি বসে পড়ি, ঘুম ভাঙার পরে বসে পড়ি। তো তখন আমি যেটা চিন্তা করলাম যে এটা হয়তো বা কোনো একটা ব্যাড ড্রিম ছিল, যে কারণে আমি হইতেই পারে এরকম। তো সেদিন কোনোভাবে দিনটা চোখ কেটে গেল। ঠিক সেদিনই রাতের দিকে, রাত 10টার দিকে আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করে বলল যে একটা অ্যাক্সিডেন্টের কথা আমাকে বলল, একটা অ্যাক্সিডেন্টের কথা শেয়ার করলো। এবং সেই অ্যাক্সিডেন্টটা ছিল ওই 2010-এর অক্টোবর 14-এ সাভারের একটা বাস অ্যাক্সিডেন্টের ঘটনা,
ঠিক আছে, তো আমি বললাম যে না আমি তো দেখিনি এখন পর্যন্ত, আমি টিভি অন করে পরে দেখবো। তো আমি যখন টিভি অন করে নিউজে দেখলাম যে হ্যাঁ সাভারে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যারা সাভারে মানে এখন যারা লিসেনার্স আছেন তারা সবাই এই অ্যাক্সিডেন্টের সাথে অনেক পরিচিত। এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আসলে আমিনবাজার থেকে হেমায়তপুর যাওয়ার পথে যে বালিয়াপুর ব্রিজ নামে একটা ব্রিজ আছে, তো সেই জায়গাটাতে একটা বাস মানে উল্টে মানে ডাইরেক্ট পানিতে পড়ে যায়, এবং সেখানে অনেকগুলো মানুষের একসাথে মানুষ মারা যায়। এবং ওখানে যেটা হয় যে প্রায় 80% মানুষের লাশই মানে ভেসে যায়, শেষ পর্যন্ত তার ডেড বডি আর পাওয়া যায়নি। এবং বাসটাকেও অনেক খোঁজাখুঁজি পরে প্রায় 3 দিন পরে সেখান থেকে উদ্ধার করা হয়। তো এরকম একটা নিউজ আমি সেদিন দেখলাম যে একটা বাস ডুবে গেছে। তো আমি সেটাও নর্মালি নিলাম, যেহেতু আমার এক্সাম ছিল অতটা চিন্তা করার সময় পাইনি। তো সেদিন রাত্রি যখন আমি মানে ঘুমাতে যাই, তো হঠাৎ করে ঘুমাতে যাওয়ার সময় আমার যে আজকে সকালের যে স্বপ্নটা সেটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি যেটা চিন্তা করলাম যে আমি তো এরকম একটা স্বপ্ন আজকে দেখেছিলাম, এবং সব থেকে বেশি অবাক ছিল ওইটাই যে টাইমিং এর বিষয়টা। বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল 8:30 থেকে 9টায়, এবং আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাও ছিল সকাল 8:30 থেকে 9টার ভিতরে। তো এটা এই জিনিসটা ঘটার পরে আমি অনেকবার চিন্তা করতাম নিজে নিজেই যে আসলে এটা কি একটা কোইন্সিডেন্ট না কোনো লিঙ্ক আছে। আমি মনে করতাম যে না এরকম হতেই পারে, একসাথে একই টাইমে অনেক ঘটনা ঘটতেই পারে, এটাতে কোনো লিঙ্ক থাকার কথা নাও মানে না থাকারই সম্ভাবনাটা বেশি। তো একটা সময় যেটা হলো যে আস্তে আস্তে আমি ঘটনাটা ভুলে যাওয়া শুরু করলাম। এবং এখানে আমি একটা কথা বলবো যে এই সাভারে যে অ্যাক্সিডেন্টটা হলো, এবং সাভারে আমি আগেই বলেছি যে আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল, তখন ওই অ্যাক্সিডেন্টটা যেদিন হয় এর পরেও প্রায় 2-3 মাসের মাঝখানে আমার কিন্তু একবারও মনে হয়নি আমার ওই ফ্রেন্ড গুলো কেমন আছে, ওদেরকে ফোন করে জানি, মানে ওদের কথা আমার মনেই হয়নি যে একবার ফোন করে দেখি যে ওরা কি মানে কোনো বিপদে পড়ছে না ঠিকই আছে। তো হঠাৎ 2 থেকে 3 মাসের মানে 3 মাস কেটে গেছে, এরকম একটা টাইম কেটে যায়, 3 মাসের মতো কেটে যায়। তো হঠাৎ করে একদিন রাত্রে যেটা হলো, এই ঘটনাটা আমি পুরোই ভুলে গেছি, কোনো মানে ইয়া নাই, মানে ভুলে গেছি, কোনো কিছু মনে নাই আর। তো একদিন হঠাৎ করে রাতের বেলা যেটা হলো যে আমি তখন আমাদের বাসার যে উপরে 3 তলা ছাদে ওখানে একটা চিলেকোঠা ছিল ছোট, ওখানে থাকতাম। আর আমার যে টয়লেটটা ছিল সেটা ছিল আমাদের বাসার ছাদের ঠিক শেষ প্রান্তে। তো আমি নর্মালি আমার কাজটা শেষ করে তখন প্রায় 1:30 কি 2টার মতো বাজে রাত্র, টয়লেট করে যখন আমি আমার রুমের দিকে যাচ্ছি তখন হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে কোন একটা স্মেল আসতেছে আমার কাছে। স্মেলটা হচ্ছে এরকম যে কোনো কিছু যদি পচে যায়, কোন একটা দেহ যদি পচে যায়, ঠিক যে এরকম একটা গন্ধ, ঠিক সেরকম একটা গন্ধ আসতেছে। এবং এটা প্রথমে যখন আসলো আমার কাছে তখন আমি মনে করলাম যে হয়তো বা কোনো ইঁদুর টিদুর বা কোনো একটা অ্যানিমেলস হয়তো বা মারা গেছে আশেপাশে, ওখান থেকে আসতেছে। এবং এই যেখান থেকে গন্ধটা আসতেছিল সেটা হচ্ছে আমাদের টাঙ্কির ঠিক পাশে দক্ষিণ সাইডে একটা ছোট চিকন জায়গা আছে, যে জায়গাটা মানে সবসময় খালি থাকে, এবং ওই জায়গাটাতে যদি কেউ যায় সেটাও দেখতে পারা যাবে, যে এমন না যে মানে একদম মানে পেছনের দিকে যে দেখা যাবে না এরকম না। এবং ওটার পরে ছিল একটা অনেক বড় মাঠ। তো আমার কাছে মনে হচ্ছিল যে ওইখান থেকে কোন একটা এন্টিটি, আমি ছাড়া ছাদে কেউ একজন উপস্থিত, এবং মনে হচ্ছে যে আমাকে কেউ একজন দেখছে ছাদের মধ্যে। আমি কিন্তু ছাদে ভাইয়া মানে ওই স্মেলটা পাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি যে দেখি যে কিছু আছে কিনা, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার মানে ছাদের চারিদিক থেকে কেউ একজন আমাকে দেখার চেষ্টা করতেছে বারবার, মানে আমি ছাড়াও কোন একটা এনার্জি ছাদে তখন ছিল এরকম। বাট হঠাৎ করে মানে সাথে সাথে না, মানে কিছুক্ষণ পরে আমার হঠাৎ করে একটা জিনিস হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি যে স্মেলটা পেলাম, এই স্মেলটা এর আগেও মানে যেটা আমার আগের একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে যে কোন একটা হিউম্যান বডি যদি পচে যায় ঠিক যে এরকম একটা স্মেল আসবে না, ওটা কিন্তু অন্যান্য সাথে কিন্তু সেম না, আসলে কিছু ডিফারেন্ট থাকে হিউম্যান বডি পচে গেলে। ঠিক ওই হিউম্যান বডি পচে যাওয়ার যে স্মেল, সেই স্মেলটা আমার তখন মনে হয় যে না এটা তো কোনো একটা হিউম্যান বডি পচে যাওয়ার স্মেল। তখন আমি প্রচুর ভয় পেয়ে গেলাম যে না, আর আমি আগে থেকে জানতাম যে যখন কোনো মানে ভেজা মাটির গন্ধ অথবা কোনো মাংস পচা গন্ধ আসবে তখনই কোনো কিছু খারাপ কিছু বা কোনো প্যারানর্মাল কিছু একটা আশেপাশে আছে, এটা মানে এটা আগে থেকে জানতাম আর কি এরকম। তো এই স্মেলটা পাওয়ার সাথে সাথে আমার কাছে কেন জানি মনে হলো যে না এখানে কিছু একটা অন্যরকম কিছু একটা আছে, প্যারানর্মাল কিছু, আমি ছাদে আর থাকা যাবে না। তো আমি যেটা করলাম যে তাড়াতাড়ি করে আমার রুমে চলে গেলাম। রুমে যে আমার যে যতগুলো উইন্ডো ছিল সবগুলো একদম ভালো মতো অফ করে একদম বিছানায় ঘুমাতে চলে গেলাম। মানে আমার তখন এত ভয় করতেছিল যে মানে আমি কিছু অন্য কোনো চিন্তাই করতে পারতেছিলাম না। আর এখানে আরেকটা কথা আমি বলবো, তখনও কিন্তু আমার মাথায় কোনো চিন্তা আসেনি যে আমার কোনো পরিচিত বা এরকম কোনো বা এই অ্যাক্সিডেন্টের কথা যেটা আমি একটু আগে শেয়ার করলাম, এরকম কোনো মানে চিন্তাই কিন্তু আমার মাথায় ছিল না তখন। তো আমি যখনই ঘুমাতে গেলাম এবং যখন আমি আমার চোখটা বন্ধ করলাম, তখনই আমার হঠাৎ করে আমার চোখে ভেসে আসলো আমার একটা বন্ধু, যে বন্ধুটার সাথে আমার প্রায় রেগুলার কমিউনিকেশন হয়তো সাভারে থাকতো, ওই ছেলেটার চেহারা। এবং সেদিন রাত্রে ভাইয়া আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারিনি।
সকাল হয়ে গেল, ইভেন সেই চিন্তাই আমার মাথায় শুধু বারবার ঘুরতেছিল। অথচ 3টা মাস আমার মাথায় একবারের জন্য ওর কথা মাথায় আসেনি যে মানে ওকে একটা ফোন করি বা কিছু একটা। আমি বললাম একটু আগে যে আমি ওদের কারোর সাথে কমিউনিকেশন করিনি। হঠাৎ করে এই জিনিসটা আমার হঠাৎ করে মানে মনে আসলো এবং ওর চেহারাটি আমার ভাসতেছে, এবং আমি অনেক কষ্ট করে মানে সে রাতটা পার করলাম। পার করার পরে মানে আমি দিনের বেলা ঘুমাইলাম। তো ওই দিনটা কোনো মতে কেটে গেল। এর পরের দিনও ঠিক একইভাবে ওই স্মেলটা আমি আমার ছাদের পাশে পাই, এবং আমার মানে মানে রাত্রে ঘুমাতে পারি না। তো ওই দিন আমি যেটা চিন্তা করি যে না, আজকে আমি আমার ওই ফ্রেন্ডটাকে ফোন করবো। আসলে মানে আমি কেন, ওর কথা কেন মনে হলো হঠাৎ আমার। তো আমি আমার ফোন বুকে গেলাম এরপর দিন সকালবেলা ওকে ফোন করার জন্য, এবং দেখলাম যে আমার ফোনে 6টা নাম্বার সেভ করা ওর নামে। কারণ ও আমাকে একের সময় এক একটা নাম্বার দিয়ে ফোন করতে আমি সেভ করে রাখতাম। আমি প্রত্যেকটা নাম্বার ট্রাই করলাম, প্রত্যেকটা নাম্বার ছিল অফ। তখন আমার হঠাৎ করে মনে হলো যে ও আমাকে আসলে TNT নাম্বার থেকে ফোন করছিল। ওই TNT নাম্বারটা হয়তো কোনো বই অথবা খাতার পেছনে আমি লিখে রাখছিলাম তখন। তো এটা আমি খোঁজাখুঁজি করলাম এবং সেটা এক সময় পেয়ে গেলাম আমি। তো পেয়ে যাওয়ার পর ওই TNT নাম্বারটা আমি ফোন করলাম। তো ফোন একজন রিসিভ করে, একজন ফিমেল ভয়েসের একজন। তো আমি বললাম যে আমার নাম ফারনান, আমি ওর ফ্রেন্ড। আমার ফ্রেন্ডটার নাম বললাম যে অনেকদিন ধরে ওর সাথে কন্ট্যাক্ট নেই এবং মাঝে মাঝে কন্ট্যাক্ট হতো, তো ও কোথায় আসলে। তখন ওই ফিমেল যে ভয়েস যে রিসিভ করছেন উনি আমাকে বললেন যে আসলে আমি ওর বড় আপু, আর তুমি কি ওর সাথে কি কন্ট্যাক্ট নাই তোমার? আমি বললাম যে না, আমার প্রায় 2-3 মাস কোনো কন্ট্যাক্ট নেই। তখন উনি আমাকে বললো যে ও আসলে এখন তো বেঁচে নেই, ও আসলে ওই যে সাভারে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাতেও মারা গেছে, এবং ওর লাশটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই। তো তারপরে যেটা হয়, আমি সাথে সাথে ফোনটা রেখে দিই এবং আমি ঠান্ডা হয়ে যাই তখন, যে এটা আসলে কি হলো, এবং আমি যে সেদিন যে স্বপ্নটা আসলে দেখেছিলাম এটার সাথে আসলে কি লিঙ্ক। আমার আজকে মনে হচ্ছে যে আসলে হয়তো কোনো একটা লিঙ্ক ছিল। জানি না আসলে কেন আমি স্বপ্নটা দেখছিলাম, এখন আমার কেন আমি বিশ্বাস করি যে না, হয়তো কোনো একটা লিঙ্ক ছিল, এবং এটাই ছিল আজকে আমার ঘটনাটা। অনেক ধন্যবাদ ফারহান। ভূত এফএম এ আমাদের সাথে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন সন্ধি, আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। ওকে, শুনি একদম সরাসরি চলে যায় আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনা। ওকে রাসেল ভাই, ঘটনাটা আসলে আমার সাথে ঘটা 2 থেকে 2.5 বছর আগে ঘটনাটা। জি। তো আমার কাজিন হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে গ্রামে এলাকায় আর কি, উনি খুব মারাত্মক ইনজুর্ড হয়েছিল। তারপর এখানে ঢাকাতে নিয়ে এসেছিলাম, ঢাকা মেডিকেলে ভর্তি করাইছিলাম। সন্ধ্যার দিকে ভর্তি হয়েছে, হওয়ার পরে আপনার রাত 9টার দিকে সে মারা যায় আর কি। তো আমরা এখন লাশটা তাড়াতাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের গ্রামের বাসা বগুড়াই। তো এই জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক যেগুলো ফর্মালিটি আছে ওগুলো কমপ্লিট করে ঠিক করে তারপরে এখন ইয়ে করলাম। তো এখন লাশের যে ছাড়পত্রটা নিতে যাব, তো রাত তখন প্রায় 12টা বেজে গেছে। তো আমরা লাশের ছাড়পত্র নেওয়ার জন্য, যেহেতু এখানে ছিল আমি এবং আমার মামা, তো যেহেতু মামা শুধু ছিল, আমি একাই গেছি আর কি লাশের ছাড়পত্র টানার জন্য। তো যে রুমে ছাড়পত্র দেয় ওই রুমে যাওয়ার পর দেখি দরজাটা বন্ধ এবং কোনো তালা দেওয়া নাই, কিন্তু ভিতর থেকে লক করা। কিন্তু ভিতরে কোনো কিছু আওয়াজ আমি শুনতে পাচ্ছি, যে কিছু খাচ্ছে এরকম কিছু আওয়াজ। তো আমি তো বারবার ডাকতেছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। তো আমি বিরক্ত হয়ে গেছি, গ্লাস রেগে গিয়ে আমি দরজায় অনেক জোরে ধাক্কা দিচ্ছি। তারপর ভিতর থেকে এমন মানে একজন বের হলো আর কি, একটা লোক। কিন্তু তাকে আমি আসলে ওইভাবে দেখবো ওখানে ওইরকম দায়িত্ব থাকবে এরকম ব্যক্তি, কিন্তু সেটা আশা করি নাই। তো উনি আসলে চুল উস্কো খুস্কো ছিল, চোখ একদম লাল ছিল, আর উনি যে আমার প্রতি খুব বিরক্ত হয়েছে এটা আমি বুঝতে পারলাম। বিরক্ত হয়েছে? হ্যাঁ, অনেক বিরক্ত হয়েছে যে আমি কেন তাকে ডিস্টার্ব করলাম। তো এই জন্য সে বের হবার তাকে আমি তারপর আর কি যতটুকু ভয় পাওয়ার পরে মনে পুষে রেখে তাকে বললাম যে আমার তো ছাড়পত্র লাগবে। তো উনি তখন আর কি আমার সাথে কোনো কথা না বলে দরজাটা আবার লাগিয়ে দিয়ে আবার ভিতরে ঢুকে গেছে। তো আমি একটু ভয় পেয়ে তখন আমি দৌড়ে চলে আসি, এসে মামাকে বলি। তো মামা বলতেছে চল আমার সাথে চল, আমি যাই দেখি। তো আমি যখন গেলাম মামার সাথে গিয়ে পরে তখন দেখলাম যে দরজা ভিতরে কোনো ইয়ে নাই, বাইরে থেকে তালা দেওয়া আর কি। তো আর কেউ নেই আর ভিতরে। আমরা অনেক ডাকাডাকি করার পর কাউকে পাইলাম না। তারপরে যখন আমরা ব্যাক করে আসতেছি তখন একটা লোক আসতেছে, তাকে জিজ্ঞাসা করলাম যে এখানকার দায়িত্ব কে। তো উনি বললো আমি আর কি। তখন আমরা বললাম তাহলে 5 মিনিট আগে তো আমি আসছিলাম আর কি, তো তাকে তখন তো দেখলাম না। তো বলছে আমি একটু আধা ঘন্টা আগেই তো আমি বের হয়েছিলাম একটা কাজে, একটু বাইরে গেছিলাম, তো এখন আসছি, বলেন আপনাদের সমস্যা কি। তো যাই হোক তাকে ঘটনাটা খুলে বললাম। তারপরে যাই হোক সে লাশের ছাড়পত্র দিছে। আমরা লাশটা নিয়ে এখন অ্যাম্বুলেন্স একটা ভাড়া করে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে ঘটনাটা যে ভয়ঙ্কর যে ঘটনাটা এটা আসলে পরেই ঘটে আর কি। তো আমরা যখন টাঙ্গাইল পার হয়েছি তখন প্রায় রাত 3টা, 2:30-3টা বাজে এরকম। তো টাঙ্গাইল পার হওয়ার পরে আর কি আপনার ওখানে যমুনা সেতুর আগে, তো ওখানে এই ঘটনাটা ঘটে। তো গাড়ি চালাচ্ছে ড্রাইভার, আমরা ছিলি আমি এবং আমার মামা ড্রাইভারের পাশে সিটে বসা ছিলাম, আর পিছনে লাশটা ছিল। তো আমরা হঠাৎ করে ওই সময়
একটা বাতাসে পাই, যে বাতাসটা ওই সময় মানে আমরা আশা করি নাই। খুব গরম লাগে আমাদেরকে সবাইকে, এবং আমরা সবাই খুবই অস্বস্তিতে পড়ি, যা হঠাৎ করে এখানে এরকম বাতাস আসলো, একটু ভয় পেয়ে যায়। এবং কিছুক্ষণ পরে দেখি যে ড্রাইভার গাড়ি চালাতে পারতেছে না, সে এখন খুব ভয় পাচ্ছে এবং সে খুব ঘেমে যাচ্ছে এরকম। তো বারবার মামা বলতেছে কি হয়েছে, সমস্যা কি? তো বলতেছে স্যার আমি জানি না, আসলে গাড়ি চালাতে পারতেছে না। তো এইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে মনে হচ্ছে যে আমাদের পিছনে যে ফিস ফিস আওয়াজ, এরকম একটা কিছু যেন শুনতে পাচ্ছি, যে পিছনে আমাদের কিছু কেউ কথা বলতেছে। আমিও মামার দিকে তাকাই, মামা আমার দিকে তাকায়। তো আসলে কিছু বলি না দুজনকে, কিন্তু আমি শুনতে পাচ্ছি স্পষ্ট যে ফিস ফিস আওয়াজ। তারপরে হঠাৎ করে পিছনের দিকে একটু তাকায়, দেখি যে মনে হচ্ছে যে আমাদের পিছনে যে লাশটা ছিল আমার কাজিনে, তো উনি মনে হয় লাশটা উঠে বসলে, অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে বসছে। তো এটা মানে বুঝতে পারলাম যে আফসা ছায়া, এবং যে চাদর দিয়ে মোড়ানো ছিল লাশটা, তো ওই লাশটা ওই চাদরটা আমি না ওইভাবে বুঝতে পারছি যে ওইরকম করে আফসা ছায়ার মতো। এটা ভয় পেয়ে মামাকে বললাম মামা এই অবস্থা। মামাও একটু দেখছে মনে হয়, তারপর ড্রাইভারকে গাড়ি থামাতে বলছে। গাড়ি থামানোর পরে এখন আমরা নামছি, সবাই নামছি রাস্তায়। নেমে যখন পিছনে আসছি, এসে দেখি যে ওই অ্যাম্বুলেন্সের যে পিছনের দরজাটা ছিল ওটা খোলা। তো পিছনের দরজাটা যখন খোলা পাইছি, তো এরপরে যখন হলো আমরা তো ভয় পেয়ে গেলাম যে পিছনের দরজা কিভাবে খোলা হলো। তার ভিতরে গিয়ে দেখি কোনো লাশ নেই, কিন্তু ওই চাদরটা পরে আছে। তো চাদরটা আছে ওখানে যেটা ছিল, তখন আমরা মনে করলাম যে হয়তো বা লাশ পড়ে গেছে ঝাঁকুনিতে, এরকম কিছু। তো আমরা পিছনে দিকে কিছু ব্যাক করছি যে কোথায় পড়ছে লাশ। বেশি দূর না, 20 থেকে 25 কদম একটু পিছনে আসার পরেই দেখি যে আপনার ওই লাশটা রাস্তার পাশে আর কি বসে আছে, মানে শুয়ে আছে ওইভাবে, কিন্তু লাশটা অক্ষত ছিল, আগে যেরকম ছিল ওইরকম আছে, কোনো ক্ষতি নেই। তো রাসেল ভাই, আমি আসলে মানে খুব ভয় পেয়ে গেছি এই জন্য যে রাস্তা যদি ঝাঁকুনিতে পড়তো তাহলে আসলে রাস্তার মাঝখানে পড়ার কথা, কিন্তু রাস্তার সাইডে, একদম সাইডে কিভাবে পড়বে। তো এটা থেকে খুব ভয় পেয়ে গেছি। তো এখন মামা যাই হোক দোয়াদৌড় বলতেছে, আমরাও দোয়াদৌড় করে লাশটা তো নিয়ে আসতে হবে, আর কেউ না, আমি আর মামা যেহেতু, আর ড্রাইভার ছিল, তো আমরা ধরাধরি করে লাশটা আবার অ্যাম্বুলেন্সে তোলার জন্য চেষ্টা করি। তো অ্যাম্বুলেন্সে তুলবো, এই সময় থেকে আমার পাশে দিয়ে একটা লোক যাচ্ছে আর কি, মানে চাদর মুড়ি দিয়ে এভাবে যাচ্ছে। তো হঠাৎ করে সেই দিকে তাকায়, আমাদের দিকে তাকায়, আমারও চোখ কেন জানি হঠাৎ করে ওই সময় তার দিকে যায়। এবং যাওয়ার পরে আমি যেটা দেখি যে আমি যখন লাশ ছাড়পত্র টানতে যাই, তখন যে লোকটাকে দেখেছিলাম উস্কো উস্কো চুল, মানে ভয়ঙ্কর চেহারা এক কথায়, ওই লোকটা পাশে দিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সাথে কোনো কথা বলে নাই। তো ওটা দেখে তো আমি একদম থেমে গেছি। মামাও দেখছে ওই লোকটা যাচ্ছে, তখন মামা তো আর জানে না আগে দেখছে কিরকম, আমি দেখছি। তো মামা বলে আচ্ছা চল আমরা যাই। তারপরে আর কি আমরা চলে আসলাম, লাশটা ভিতরে রেখে আবার সামনে বসছি। তো আসলে ঘটনা এখানে শেষ হতে পারতো, কিন্তু আসলে শেষে আরো একটু ভয়ঙ্কর কিছু ঘটে। তো আমরা যখন আসি, আমরা বগুড়া থেকে আমাদের এলাকায় যখন যাব, তো ওখানে যাওয়ার সময় রাস্তা এমন একটা জায়গা পার হতে হয় যে রাস্তার দুই পাশেই জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে দিয়ে রাস্তা যায়, সরু রাস্তা একদম, জাস্ট একটা গাড়ি যাবে এরকম। তো আমরা ওখানে আসছি, এই সময় প্রায় ফজর আজান পড়বে, এরকম 4টা 4:30 বেজে গেছে এরকম টাইমে। তো হঠাৎ করে জঙ্গল ভিতর থেকে দেখি যে হঠাৎ করে একটা কালো বিড়াল বেরোলো। এরপরে এই পাশ থেকে দেখি যে হ্যাঁ একটা কুকুর বের হলো। এভাবে হঠাৎ করে দেখতে দেখি যে 15 থেকে 20টা এরকম বিভিন্ন প্রাণী, ওখানে কুকুর, বিড়াল, আরো কি কি যেগুলো আমরা হয়তো দেখি নাই, আগে পরিচিত ছিলাম না। তো ওখানে এসে রাস্তা এমন ভাবে ব্লক করছে যে আমাদের ড্রাইভারটা গাড়ি থামাতে বাধ্য হয়েছে, যে এখন যাইতে পারতেছি না আমরা, এমন অবস্থা। তো ওখানে আমরা প্রায় 10 মিনিটের মতো ওখানে স্টে করছিলাম, যে আসলে কিভাবে যাব, সামনে তো এতগুলো প্রাণী। তো এখানে হওয়ার পরে মামা খুব দোয়াদৌড় করতেছে। তারপরে এখন দোয়াদৌড় করতে করতে আস্তে আস্তে ফজর আজান দিছে, তখন ওই প্রাণীগুলো মানে তারা নিজেরা আবার চলে গেল ভিতরে, জঙ্গলের ভিতরে চলে গেল। এরপরে মামা বললো, ড্রাইভারকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলো। তারপর আমরা এসে আসলে তারপর লাশ দাফন টাফন করে ভালো করে মানে করা হয়েছে। এরপরে আর আসলে ওইরকম ঘটনা ঘটেনি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সরাসরি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। হ্যালো গাইস, আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহান, আমি মিরপুর 14 নম্বর থেকে এসেছি। আমাদের ঘটনাটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর নামক একটা গ্রামে। তো আজ থেকে প্রায় 2 মাস আগে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে আমরা মির্জাপুর ঘুরতে যাব। তো ওখানে আমরা আমাদের এক ছোট ভাই, ওদের বাংলো বাড়ি আছে, তো ওদের বাড়িতে আমরা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি। তো আমরা ঢাকা থেকে সবাই রওনা দিই। তো আমরা মির্জাপুর প্রায় 10টা 10:30টার মতো আমাদের সময় লাগে পৌঁছাতে। তো আমরা সবাই ওই দিনকার রাতের বেলায় খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে গল্প করছি। তো ওদের বাড়ির সামনে যে পুকুর পাড়ে সবাই একসাথে বসে গল্প করছি।
তো রাসেল ভাই ভালো করেই জানেন, একসাথে ইয়াং বয়সের কয়েকজন ছেলে থাকলে যে কোনো ব্যাপার নিয়ে আলাপ হলে কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই টাইপের কোনো বিষয় নিয়ে হালকা কথাবার্তা হয়। তো আমি ওদেরকে হঠাৎ করে কথাবার্তার এক পর্যায়ে বললাম যে আসলে সবসময় আমরা রেডিওতে মানুষের মুখে ভূতে ফেমে সবসময় এই ধরনের ঘটনা শুনি, আজকের চলো আমরা নিজেরাই কিছু একটা এক্সপিরিয়েন্স করি। তো আমার কথা শুনে আমার সব ফ্রেন্ডরা তারাও রাজি হয় এবং আমার ওইখানের যে ছোট ভাই সেও বলে যে তাদের এখানে একটা শ্মশান ঘাট আছে, ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। এবং এখন যারা টাঙ্গাইলের লিসেনার আছে তারাও ভালো করে জানে এখানকার সম্পর্কে, এবং টাঙ্গাইল মির্জাপুরের ওইখানের যারা তারা প্রতিদিনই নিত্য কোনো না কোনো ঘটনার সাথে তারা এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছে, তারা ভালো করেই জানে ওই শ্মশান ঘাটকে নিয়ে বহুত ধরনের ঘটনা প্রচলিত এখানকার মানুষের মুখে। তো যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমরা টোটাল 8 জন, এর ভিতরে আমাদের সাথে একজন ছোট ভাই ছিল। তো ও বারবারই বলছিল যে ভাইয়া আমাকে নিয়েন না, কারণ ওর উপর নাকি জিনের আসর আছে। ওর সম্পর্কে একটু বলে নেওয়া ভালো, ওর সাথে কুফরি কালাম মানে যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, এই টাইপের কিছু একটা ওর সাথে হয়েছিল। ওর নিজের ছোট ভাইকে ওর বাসা ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তো ওর সাথে এই টাইপের অনেক ঘটনাই আছে, এই কারণে ওই সমস্ত জিনিস খুব ভয় পায়। ও বারবারই বলছিল যে ভাই আমি এই সমস্ত জিনিস খুব ভয় পাই, দয়া করে আমাকে নিয়েন না, নিলে আপনাদেরই পরে পস্তাইতে হবে। যাই হোক, আমরা সবাই ওকে জোর করে নিয়ে যাই। এটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় ভুল, ওর কথা আমাদের শোনা উচিত ছিল। যাই হোক, ও ছোট মানুষ, আমাদের সবার কথার রাখার জন্য ও আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়। তো আমরা এভাবে 5-10 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা ওই শ্মশান ঘাটে যাওয়ার আগে, যেটা আমার আগে বলা দরকার ছিল, আমি বলতে ভুলে গিয়েছি, ওখানে একটা খাল পড়ে, খালটা একটা সাঁকোর মাধ্যমে পার হতে হয়। ওইখানে একটা আপনার কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে ভারতের শ্রী হোমস। ওই কলেজের বাম পাশে হচ্ছে আপনার লাশঘর, যাকে বলা হয় মর্গ। ওখানে কোনো মানুষ মারা গেলে সেই লাশগুলো ওখানে রাখা হয়, এবং হাতের ডান পাশ দিয়েই আপনার নদীর পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে আপনার শ্মশান ঘাট। হ্যাঁ, যেটা আমি আগে বলছি, শ্মশান ঘাটটার নাম হচ্ছে চুনাতি ঘাট। সবাই এখানে চুনাতি ঘাট নামেই বলে শ্মশান ঘাটটা সবাই চিনে। তো আমরা মনের ভিতরে অনেক সাহস এবং অনেক জিদ, পাশাপাশি খুব ভয়ও কাজ করতেছিল, কারণ এরকম একটা জ্যোৎস্না রাত, এরকম একটা পরিবেশ আসলে বলে বোঝানো যাবে না। তখনকার রাতের পরিবেশটা দূরের থেকে যখনই আমরা শ্মশান ঘাটটা দেখতে পাই, তখনই আমাদের মনের ভিতরে এমন একটা ভয়াবহ একটা অবস্থা সবার মনের ভিতরে সাড়া দেয় যে আসলে না জানি ওখানে যাওয়ার পরে আসলে কি হবে আমাদের ভিতরে। তারপরও সবার মনের ভিতরে একটা জিদ ছিল যে কি হয় আমরা দেখব। তো আমরা শ্মশান ঘাটের ভিতরে আমরা প্রবেশ করি। এভাবে 5 মিনিট হাঁটাহাঁটি করার পরে আমরা মেন যে কালী মন্দির, যেটার সামনে লাশ পড়ে আর কি, সেটার সামনে পৌঁছে যাই। ওটার পাশে হচ্ছে ঘাট, ঘাটে ওইখানে সবসময় একটা নৌকা রাখা থাকে। তো আমরা সবাই ওই নৌকার উপরে যেয়ে বসি। তো আমার ছোট ভাই নৌকার উপরে বসে কতগুলো কথা আমাদেরকে বলে দিয়েছিল যে এখান থেকে যাওয়ার সময় যদি আমাদের নাম ধরে যদি কেউ পিছন থেকে যদি ডাক দেয়, আমরা যেন পিছনে ফিরে না তাকাই। যদি তাকাই, যে তাকাবে তারও ক্ষতি হবে, এবং তার পাশাপাশি আমরা যারা আছি সবারই আর কি ক্ষতি হবে। তো এরকম আরো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এরকম 5 থেকে 10 মিনিট ওখানে বসে থাকার পর হঠাৎ করে একটা জিনিস আমি প্রথমে জিনিসটা খেয়াল করতে পারি যে মানুষ পায়ে নুপুর পড়লে যে ধরনের একটা আওয়াজ হয়, সবার প্রথমে সে আওয়াজটা আমি শুনতে পাই। আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ? তো আমরা ফ্রেন্ডরা প্রথমে বলে যে না, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। এট এ টাইম ওরাও কিছুক্ষণ পরে বলে যে হ্যাঁ, ওরাও পায়ের নুপুরে আওয়াজটা শুনতে পাচ্ছে। তো আপনার মানুষ পুকুরের পানিতে গোসল করলে যে ধরনের শব্দ হয় আর কি, আমরা কিছুক্ষণ পরে আবার সেই ধরনের শব্দ শুনতে পাচ্ছি। আমরা নৌকায় বসে আছি, আমরা পাশেই দেখতে পাচ্ছি পানি লড়তেছে, কে জানি নেমে গোসল করতেছে। এরকম বিভিন্ন ধরনের আমরা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। তো আমরা হতভম্বের মতো জিনিসগুলা শুধু দেখতে থাকি, আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে বলতে গেলে এক কথায় আমরা সবাই হিপনোটাইজের মতো কি হচ্ছে আমরা শুধু জিনিসটা সেটা শুধু আমরা এক্সপিরিয়েন্স করতে থাকি। তো কিছুক্ষণ পর আমাদের আসলে হুঁশ আসে যে আমাদের আসলে এখানে আর বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। এনি পসিবল আমাদের এখান থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মৃত্যুকূপ থেকে বের হয়ে আমাদের বাসায় চলে যেতে হবে। তো আমরা সবাই ওইখান থেকে নৌকা থেকে নেমে আমরা সবাই আর কি বাসার দিকে যাওয়ার জন্য রেডি হই। তো এভাবে কিছুক্ষণ হাঁটার পরে যখন আমরা ঘাট থেকে বের হয়ে আমরা যখন সাঁকোর উপরে উঠি, তখন হঠাৎ করে কেন জানি মনে হয় আমাদের ভিতরে কেউ একজন মিসিং আছে। তো আমি হঠাৎ করে পিছে তাকিয়ে দেখি যে আমরা ছিলাম 8 জন, আমরা 7 জন আছি, আমাদের ভিতরে একজন নেই।
তখন আমার বুঝার আর বাকি নেই, সে একজন হচ্ছে আমার সেই ছোট ভাই যে আমাকে বারবার বাধা দিয়েছিল যে ভাই আমাকে নিয়ে যে না, আমার উপর জিনের আসর আসলে নিয়ে গেলে প্রবলেম হবে। তো বিশ্বাস করেন রাসেল ভাই, একটা সেকেন্ড চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারি নাই। সবাই আমরা বাচ্চা ছেলেদের মতো কান্নাকাটি শুরু করে দিই। আমার ফ্রেন্ডরা রীতিমতো আমাকে গালাগালি শুরু করে যে ওর এই অবস্থা আমার জন্য। তা আমি নিজের ভুল নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোর এখানেই দাঁড়া, আমি ভিতরে গিয়ে দেখে আসি ওর কি অবস্থা। এই কথা বলার পর ওরা আমাকে আরো বেশি গালাগালি শুরু করতে থাকে, বলে যে না, ওরা কোনো অবস্থাতেই আমাকে একা যেতে দিবে না। ওরা আমাকে নিয়ে প্রথমে আমার সে ছোট ভাই যাদের বাসায় আমরা স্টে করি সে বাসায় যায়, গিয়ে ওদের প্যারেন্টসকে ডাকাডাকি করে ওদেরকে পুরো ব্যাপারটা খুলে বলে। তো ওদের প্যারেন্টস তো আমাদের সবাইকে প্রচুর পরিমাণে বকাঝোকা, মানে বড়রা শাসন করলে যেরকম হয় সেরকম একটা অবস্থা বলতেছে আমার সে ছোট ভাইকে যে ওরা তো ঢাকা থেকে আসছে, ওরা এই ঘাট সম্বন্ধে কিছু জানে না, কিন্তু তুই তো এখানকার, তুই তো জানো যে এই ঘাট সম্বন্ধে অনেক হিস্টোরি আছে, এখানে অনেক খারাপ কিছু আছে, তুই জেনে শুনে এত রাতের বেলায় কিভাবে ওদেরকে নিয়ে গেলি? এখন ওই ছেলেটার যদি কিছু হয় ওর বাবা মার কাছে ওরা ঢাকায় গিয়ে কি জবাব দিবে? তো যাই হোক, আমরা সবাই হাতে টর্চ নিয়ে বের হয়ে যাই। তো আমরা কিছুক্ষণ পরে আবার সেই শ্মশান ঘাটে ফিরে আসি ওকে খোঁজার জন্য। এবার অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা সেই কালী মন্দিরের সামনে আবার চলে আসি। কালী মন্দিরের সামনে এসে আমরা যখন আমাদের চোখ যখন সেই ঘাটের নৌকার উপরে পড়ে, আমরা দেখি সেই নৌকার উপরে আমাদের সেই ছোট ভাই সে শুয়ে আছে। আমরা দৌড়াদৌড়ি করে গিয়ে ওর চোখে পানির ঝাপটা দিই, কিন্তু ওর কোনো জ্ঞান আসে না। তো আমরা সবাই মিলে ওকে ধরে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে অনেক ডাকাডাকি করি, ওর চোখ মুখে অনেক পানির ঝাপটা দিই, কিন্তু রাসেল ভাই ওর তখনও জ্ঞান আর কি আসে নাই। তো তারপরের দিন সকালবেলায় আমরা ওকে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে এসে আমরা ওকে হসপিটালে ভর্তি করি। ওর বাবা মা ব্যাপারটা জানতে পারে। 3 দিন পরে রাসেল ভাই ওর জ্ঞান আসে, কিন্তু তখন ও কথা বলার মতো ওর পরিস্থিতি ছিল না। দীর্ঘ এক মাস ওর চিকিৎসা করার পর ওর যখন হালকা হালকা কথা বলার মতো ওর যখন পরিস্থিতি হয়, তখন ওর মুখ থেকে আমরা যখন পুরো ঘটনাটা শুনতে পাই, বিশ্বাস করেন আসলে আমরা এটা কোনো অংশে মানে ছবির কোনো কাহিনী থেকে কম না। আমরা ওর মুখ থেকে যখন ঘটনাগুলো শুনি, আমরা রীতিমতো আমরা নিজেরাই মানে এমন একটা অবস্থায় গিয়েছিল যে আসলে এরকম একটা ঘটনার শিকার যে হতে হবে এটা আমরা আসলে জানতাম না। ওর মুখ থেকে আমরা যেরকম শুনতে পাই আমি ঠিক সেভাবেই বলছি খুব সংক্ষেপে। ও বলে যে যখন আমরা ওইখান থেকে আমাদের বাড়ি ফেরার পথে আমরা যখন রওনা দিই, তখন ওর নাম ধরে কে যেন পিছন থেকে ডাক দেয়। আমি একটা কথা আগেই বলেছিলাম রাসেল ভাই, যে আমার ছোট ভাই আগেই বলে দিয়েছিল যে বাসা যাওয়ার পথে কেউ যদি আমাদের নাম ধরে যদি ডাক দেয় দয়া করে কেউ পিছে তাকাবেন না। কিন্তু আমার ওই ছোট ভাই এটাই ভুল করে ফেলে, ও নাম ধরে যখন ডাক দেয় ও পিছে তাকায় দেখে যে আমি না কেউ কি পিছন দিক থেকে আমি যে ডাকতেছি যে ফয়সাল এদিকায়। তো মানুষ হিপনোটাইজ হয়ে গেলে আর কি ঠিক যেমন হয়, ওই হিপনোটাইজের মতো আমার ডাকে সাড়া দিতে দিতে আমি যেদিকে যাই ও নাকি আমার পিছে নাকি আসতে থাকে। তা আমি নাকি ওকে সেই কালী মন্দিরের ঘাটের পারে নাকি আমি ওকে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওইখানে ওর হুশ আসার পর ও যখন দেখতে পারে যে ও এখানে কিভাবে আসলো, ও জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে ওখান থেকে পালায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর পা ওইখান থেকে এক বিন্দু মাত্র লড়লো না। ওর জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে গলা চেঁচিয়ে আমাদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওর গলা থেকে এক বিন্দু মাত্র আওয়াজও বের হয় নাই। তো ও রীতিমতো সেন্সলেস হয়ে পড়ে যায় পরিস্থিতি শিকার হয়ে। তো তারপরেই তো আমরা আর কি ওকে ওইখান থেকে ওই অবস্থায় ওকে পাই। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা আমরা শুনবো। হাই লিসেনার, আমি উত্তম, সাভার থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। সরাসরি রাসেল ভাই ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার সাথে ঘটে 1996 কি 97 সালের দিকে, এবং ঘটনাটি যে জায়গায় ঘটে সেটি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার একটি কলোনির ভিতরে। তো আমার জন্ম সেখানেই হয়েছে, বাবা সেখানে চাকরি করতেন, তো সেই সুবাদে সেখানেই জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। তো সেই কলোনির মধ্যে যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিং এই আর কি ঘটনাটি ঘটে, এবং প্রত্যক্ষভাবে আমি অবলোকন করি, এবং আমার পরিবারের সাথে ঘটনাটি ঘটে যায়। তো তার আগে একটু প্রথমে বলে রাখি, আমরা যে বিল্ডিংটিতে থাকতাম সেই বিল্ডিং এ টোটাল 16টি পরিবার থাকতো, 16টি ফ্যামিলি থাকতো। তো আমরা 4 তলায় থাকতাম। তো ওই বিল্ডিং এর কোনো কিছু একটা উপস্থিতি আছে সেটা আগে থেকে অনেকেই জানতো বা অনেকেই দেখতো। বিষয়টি এমন যে রাতের বেলায় কখনো কেউ মশলা বাটছে গভীর রাতে, অথবা ঘোড়া দৌড়াচ্ছে, এরকম কোনো শব্দ পেত। তো বিষয়টি প্রথম দিকে কেউ পাত্তা না দিলেও পরবর্তীতে একবারে আমলে না নিয়েও চলে না বিষয়টি।
তো এটি নিতে থাকে এবং আশেপাশের বিল্ডিং থেকেও কিন্তু অনেকে এইভাবে বলতে থাকে যে আপনাদের বিল্ডিং এর রাতের বেলায় এত রাতে কে হাঁটে, যে কিছু একটা হাঁটছে বা কিছু একটা উপস্থিতি আছে এরকম মানুষ বলছে আর কি। তো ওই বিল্ডিং এর একজন আন্টি একদিন রাতের বেলায় হঠাৎ করে চিন্তা করলো যে আসলে কি হচ্ছে, যে এই বিষয়টা আসলে দেখা দরকার। তো সেটা দেখার জন্য উনি রাত 2টা কি 2:30টার দিকে একবার ছাদে ওঠেন। ছাদে ওঠার পরে উনি দেখেন যে খুব 8 থেকে 10 ফুটের একটি লোক আলখেল্লা কোনো কিছু একটা পরে হাঁটছেন। তো এটা দেখার পরে উনি আর কোনো কিছু বলতে পারেন না এবং ভয়ে উনি নিচে নেমে বাসায় চলে আসেন। এবং এই ঘটনাটা হওয়ার পরে উনি আর কাউকে এই বিষয়টি বলেন না। তো মূল যে ঘটনাটা আমার সাথে ঘটে সেটি হচ্ছে যে 1996 কি 97 এর দিকেই, এপ্রিল কি মে মাসের দিকে, তখন আমার ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হয়েছে। এর কয়েকদিন পরে আর কি আমরা মামার বাড়ি ময়মনসিংহ যাব। তো বিকালবেলা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যখন খেলাধুলা করছিলাম, খেলাধুলা করার পরে আমরা ওই দিন কালবৈশাখী ঝড়ের একটি অপশন এরকমই ছিল যে কালবৈশাখী ঝড় হবে এরকম একটি ভাব। তো বিকালবেলায় আমরা একটু তাড়াতাড়ি বাসায় চলে আসি এবং ওই সময়ে যেটা হতো যে বিল্ডিং এর বিকালবেলা সব আন্টিরা আবার বিকালে নিচে নামতেন এবং সবাই সবার সাথে কথা বলতেন আর কি, কথা বলে আবার সন্ধ্যার সময় চলে আসতেন, এরকমই ছিল। তো ওই দিন একটু আগেই চলে আসতেন যেহেতু আকাশের অবস্থা খুব বেশি ভালো ছিল না এবং ঝড়ের একটি আভাস ছিল, সেজন্য চলে আসে। তো মূল ঘটনাটি ঘটে হচ্ছে সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে। হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছে এবং ঝড় মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর ঝড় আর কি, বাতাস। এই সময়ে হঠাৎ করে আমার বাবা নিচ থেকে আমাকে এবং আমার বড় ভাইকে ডাকছেন। যে তার আগে এই বিষয়টি একটু বলে রাখি সবার জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমার বাবার কোমরে একটু অপারেশন হয়। অপারেশন হওয়ার কারণে উনি বাজার নিয়ে যখন আসতেন তখন আর 4 তলায় উঠতে পারতেন না সেই বাজার নিয়ে। তো যার জন্য আমাদের 2 ভাইকে ডাকতেন, আমরা 2 ভাই নিচে যেতাম এবং বাবার বাজারগুলি নিয়ে উপরে চলে আসতাম। তো ওই দিন যথারীতি এই ঝড়ের মধ্যেই বাবা ডাকছেন আমাদের 2 ভাইয়ের নাম ধরে। বাবা ঠিক যেভাবে ডাকেন সেম ওই গলায় আর কি বাবাই ডাকছেন। আমরা মনে করছি যে বাবাই ডাকছেন, কিন্তু মা তাকাচ্ছেন নিচে, জানলা দিয়ে নিচে তাকাচ্ছেন, কিন্তু বাবাকে আর দেখতে পাচ্ছেন না। তো বাবাকে দেখতে পাচ্ছেন না, মা বারান্দায় যাচ্ছেন, দেখছেন না, দেখা যাচ্ছে না, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন বাবা। তো হঠাৎ করে মা একটু ভয় পেয়ে যায় যে আমি কাউকে দেখছি না কিন্তু তারপরেও ডেকে যাচ্ছে। তো শুধুমাত্র এখানে যদি আমাদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকতো তাহলে ভালো হতো, বা আমরা বুঝে নিতাম যে আমাদের কোনো ভুল হচ্ছে বা মার কোনো ভুল হচ্ছে বা আমার বড় ভাইয়ের কোনো ভুল হচ্ছে, কিন্তু বিষয়টি তা না। এটি আমরা প্রমাণ পাই এইভাবে যে পাশের বাসার যে আন্টি আছেন এবং ওইখানে এক দাদা ছিলেন, সেই দাদা এবং আন্টি দুজনেই আমাদের বাসায় এসে নক করেন ওই সময়। তো বলতেছেন যে গৌতমের বাবা ডাকছে নাকি, আমার বড় ভাইয়ের নাম গৌতম। তো গৌতমের বাবা ডাকছে, গৌতমের মা আপনি কি শুনতে পাচ্ছেন না? পরে মা বলছে যে হ্যাঁ বৌদি আমি তো শুনতে পাচ্ছি কিন্তু আমি তো কাউকে দেখছি না। তো বাপ্পিদাও বলছে যে কাকিমা কাকু তো ডাকছে নিচ থেকে। তো কাকা ডাকছে, তো বাপ্পি আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কি একটু দেখবে? তো বাপ্পিদা সিঁড়ি দিয়ে একটু নিচে যায়, নিচে যাওয়ার পরে বাপ্পিদাও সিঁড়ি জানলা দিয়ে দেখেন, নিচের দিকে তাকান, কিন্তু বাবাকে আর খুঁজে পান না, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। তো এর মধ্যে মা বললেন যে তাহলে আমি নিচে যাই। তো মা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে হঠাৎ করে বাপ্পিদার মনে হলো যে যেহেতু কোনো কিছুর একটা উপস্থিতি আছে, সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। তো বলছে যে কাকিমা আপনারা নিচে যেতে হবে না, আমি বিষয়টি বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা হচ্ছে, যেহেতু কাকাকে দেখা যাচ্ছে না এবং ডেকেই যাচ্ছে, তো আপনারা যেতে হবে না, আপনি বরং বাসায় চলে যান। তো এর মধ্যে মা যখন বাসায় আসবে, সিঁড়ি দিয়ে বাসায় উঠছে, এর মধ্যে আমার বড় ভাই ওই দরজার মধ্যে দাঁড়িয়েছিলেন। তো বাতাসে এমন ভাবে দরজা লাগলো যে ভাইয়ের হাতের মধ্যে খুব জোরে ব্যথা পেল, এবং ব্যথা পাওয়ার কারণে ভাইয়াকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি, বরফ দিয়ে ওইখানে ওই বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি। হঠাৎ করে এই বিষয়টি যখন বাসায় এই যে আমরা ভেতরে ঢুকলাম, তো মা জানলা দিয়ে দেখছেন, তারপরেও পাচ্ছেন না বাবাকে, কিন্তু এদিক দিয়ে ডেকেই যাচ্ছেন। মা আবার বারান্দায় গেলেন, বারান্দার লাইট নিভিয়ে চলে আসলেন, দেখে চলে আসলেন। তো হঠাৎ করে লাইটটি জ্বলে গেল। তো লাইটটি জ্বলে গেল, মা আবার গেলেন, আবার লাইটটি নিভিয়ে আসলেন, আবার লাইটটি জ্বলে গেল। তো বারবার লাইট কে জ্বালাচ্ছে, আমি তো আর জ্বালাচ্ছি না, মা বলছেন। তো এরপর আমি জানলার কাছে গেলাম, জানলার কাছে যেয়ে বসলাম যে না দেখি আসলে কি হয়। মা আবার গেলেন এবং লাইটটি অফ করলেন। অফ করে আসার পরে আবার লাইটটি অটোমেটিক্যালি জ্বলে গেল। এই বিষয়টি খুব অদ্ভুত লেগেছে রাসেল ভাই, সেটির কোনো আমি আজ পর্যন্ত কোনো জবাব পাইনি বা সেটির কোনো উত্তর আমি পাইনি।
এই বিষয়টি। তো এদিক দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার পরে মা বাসায় যখন, তো আমাদের দুই ভাইকে নিয়ে একসাথে বসে আছেন, মা সব কাজ বাদ দিয়ে যেহেতু ভয় পেয়েছেন বা কোনো কিছু একটা হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যখন ঝড় বৃষ্টি কমলো তো বাবা 9টা কি 9:30টার দিকে বাসায় আসলেন। তো বাসায় এসে নক করার পরে যখন ঘরে ঢুকলেন, মা যথারীতি জিজ্ঞেস করলেন যে তুমি কি সন্ধ্যার থেকে এসেছিলে কিনা বা দুই ছেলেকে ডেকেছিলে কিনা। বাবা বললেন যে না, আমি তো অফিস থেকে বেরোয় আমরা সব কলিগরা ছিলাম ক্লাবে, আমি এত ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আসবো। ঠিক আছে, আমরা সবাই ক্লাবের মধ্যে আটকা ছিলাম এবং বৃষ্টি কমার পরে আমরা এখন আসলাম, সবাই সবার বাসায় গেলাম, আমিও বাসায় আসলাম। তখন আর বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটি কি ঘটেছে। তো বাবা যেহেতু আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন, বাবা ভয় পেয়ে গিয়েছিলেন বিষয়টি শুনে। তো বাবা চিন্তা করলেন যে আজকে ডেকেছে, কালকে না হয় আমাদের কোনো ক্ষতি করতে পারে, সেই জন্য বাবা করলেন যে ছাদে গেলেন। যেহেতু আগের থেকেই জানতেন, তখন আর এই ছোট তো এত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতাম না, তো তারা জানতেন আর কি বিষয়গুলি। তো কোনো বিপদ যাতে না হয় সেজন্য বাবা ছাদে গেলেন, বাপিদাকে সাথে নিয়ে, পাশের বাসার সেই দাদাকে নিয়ে যাওয়ার পরে সাথীতে হারিকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে যে বিষয়টি হলো যে বাবা দেখলেন যে কে 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 ছাদে এরকমই করছেন, শব্দ দিচ্ছেন। তো দেখলেন যে ছাদের কোণার মধ্যে কেউ একজন সাদা ঘুমটা দিয়ে কেউ একজন বসে আছে, কিন্তু ভেতরে মানে একটা শেপ আর কি, জাস্ট ঠিক আছে এরকম একটি শেপ। বাবা যখন আবারও বললেন কে, জাস্ট ঘুমটাটি একটু তাকালো, মাথাটা ঘুরে তাকানোর পরে মানে ভেতরে আর কোনো কিছু দেখা গেল না, জাস্ট ঘুমটাটাই দেখা গেল, সাদা একটা ঘুমটা অন্ধকারের মধ্যে দেখা গেল এবং তখনই ঘুমটাটি উড়ে চলে গেল। ঠিক আছে, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অভি যশোর থেকে বলছি আর কি। ওকে, আপনি আজকে যশোর থেকে এসেছেন এবং সরাসরি আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা একটু আগে একটা যে কাকের ঘটনা শুনলাম, তাই না, দাঁড় কাকের একটা ঘটনা শুনলাম। আমি আপনার কাছে ওই ঘটনাটা শুনতে চাইছি যে আপনার কি হচ্ছে জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাসার ব্যাপার আর কি। এটা যশোর পালবাড়ির মোড়ে আমাদের নিজেদের মানে বাসার আমাদের 3 তলাতে একটা রুম ছিল, ওই রুমে একটা মেয়ে সুইসাইড করে আর কি। এরপর থেকে আমাদের বাসায় নানা ধরনের ইনসিডেন্টস হয়। আর যেহেতু আমি একজন প্রফেশনাল এক্সারসাইজ হিসেবে কাজ করছি অনেকদিন ধরে, তো আমি ওটার প্রবলেম সলভ করার জন্য কিছু কাজ করি আর কি। কাজ করার এক পর্যায়ে এটা মোটামুটি সলভ হয়, কিন্তু কিছুদিন পরে জিনিসটা আবার প্রকটভাবে আমাদের উপরে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ঘর পর্যন্ত চলে আসে, নানান ধরনের সমস্যা ক্রিয়েট করে। তখন আমি একটু রাগের বশেই আমার আমি যতটুকু জানি বা যতটুকু আমার পড়াশোনা, তার উপরে কিছু খারাপ কাজ করে বসি আর কি, যে মানে ওদেরকে খারাপ করার জন্য যেটা করা দরকার সেটা আমি করে ফেলি আর কি। এবং তারপর থেকে কোনো প্রবলেম হয় না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার 1 সপ্তাহ পর থেকে আমি মেইন প্রবলেম গুলো ফেস করা শুরু করি আর কি। যে আমার এখানে বাসায় একটা মানে বিশেষ সাইজের কাক আমি দেখতে পাই, এবং কাকটা প্রায় আমার জানালার কাছে এবং জানালার আশেপাশে, ইভেন আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার আশেপাশে কাকটা থাকছে। কাকটার বর্ণনাটা না দিলে আসলে বলাটা একটু মুশকিল হবে যে কাকটাকে কেন আমি আলাদা করে বলছি। সচরাচর দাঁড়কাক যেগুলো হয় সেগুলো চোখ কিন্তু বোঝা যায় না, ওগুলো চোখগুলো কালো হয়, কিন্তু এটার চোখটা স্পষ্ট এবং এটা বোঝা যায় যে যাচ্ছে যে এটা একেবারে পুরোপুরি লাল। এবং কাক হা করলে কিন্তু ভিতরটাকে লাল দেখা যায়, কিন্তু এটা কাকটা সম্পূর্ণ সবসময় হা করে থাকে এবং এর ভিতরটা পুরোপুরি সাদা, একেবারে নিট এন্ড ক্লিয়ার বোঝা যায় আর কি। এই মানে যে কাকের যে প্রবলেমটা ফেস করার পরে আমি আমার স্যারের সাথে কন্ট্যাক্ট করি যেটা কিভাবে সলভ করা যায়। তো কোনোভাবে এটা সলভ করা যায়নি। ইভেন আমি আজকে মানে গতকাল মানে আজকে আসার আগের দিন আর কি, আমি আমার ছোট ভাইয়ের সাথে বাইকে যাচ্ছিলাম। তো বাইকের সামনে দিয়ে জাস্ট কাকটা ক্রস করে গেল। আমার বাম পাশে মানুষ ছিল, ডান পাশেও মানুষ ছিল। এত নিচ দিয়ে ওই কাকটা কিভাবে ক্রস করে গেল মানে যেটা আমার ভাইও বুঝতে পারলো না, ছোট ভাইও বুঝতে পারলো না। ভাই মনে করলো অন্য কিছু, বা আমি জিনিসটা বুঝে নিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো ওইটা আজকে আমি ঢাকায় আসছি, আমি ঢাকায় যখন আমি গাবতলীতে নেমেছি আর কি, মানে কল্যাণপুরে যখন নেমেছি,
ইভেন তখনও আমার সাথে আচ্ছা, কি যারা ছিল- আপনি দেখতে পান শুধু না সবাই দেখতে পায়? না না, আমি একা দেখছি না, সব মানে আমার সাথে যারা আছে তারাও দেখছে। Okay. আমি ফার্স্ট টাইম মনে করেছিলাম এটা অডিটরি হ্যালুসিনেশন হতে পারে, কারণ আমি যেহেতু অ্যাজ এক্সপ্রেস হিসেবে কাজ করছি আজ 4-5 বছর ধরে, তো এটা আমার অডিটরি হ্যালুসিনেশন হতে পারে। তো আমি এটা আমার সাথে যারা আছে তাদেরকে দেখাচ্ছি যে দেখো ওইটা কি তুমি কি দেখতে পাচ্ছ কিনা। তারা বলছে হ্যাঁ ভাই, 2টা কাক তুমি দেখতে পাচ্ছি বা 1টা কাক তুমি দেখতে পাচ্ছি। আমি বলছি ওকে ফাইন, ওদিকে আর তাকানোর দরকার নেই, এটা স্টিল রানিং। ওকে, অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা ছোট্ট করে একটা ঘটনা শুনবো আপনার, একদম ছোট করে আমাদেরকে বলবেন প্লিজ, হাতে টাইম খুব কম। হ্যালো রাসেল ভাই, আমি অভি এগিন। এই ঘটনাটা হচ্ছে খুলনার একটা প্রত্যন্ত এলাকার, যার ঘটনা বর্ণনা করছি সেই তিনি যেভাবে বর্ণনা করছেন ওভাবে আমি বলছি আর কি। তিনি, তার ওয়াইফ ছিল, তার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত ছিল। তিনি অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ তিনি বাঁচাতে পারেননি এবং একটা পর্যায়ে ওয়াইফটি মারা যান। এবং তার কিছুদিন পর তিনি আবার বিয়ে করেন আর কি, সেকেন্ড ওয়াইফ বিয়ে করার পরের দ্বিতীয় দিনের ভিতরেই এর একটা মানে আনন্যাচারাল ঘটনা ঘটে যায় আর কি। দেখা যায় যে ওই যে সেকেন্ড ওয়াইফটা আছে, সেই সেকেন্ড ওয়াইফটা প্রথম ওয়াইফের মতো বিহেভিয়ার করে। যেরকম প্রথম ওয়াইফ মাংস খেতে ভালোবাসতেন, কিন্তু দ্বিতীয় ওয়াইফ মাংস খেতে পছন্দ করতেন না, তিনি মাংসের গন্ধ সহ্য করতে পারতেন না। কিন্তু এই দ্বিতীয় দিনের পর থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ওয়াইফ তিনি কন্টিনিউয়াসলি এই মাংসটা খেয়ে যাচ্ছেন এবং প্রায় 5 থেকে 6 কেজি পার ডে করে খাচ্ছেন। 2 দিন ধরে এই ধরনের প্রবলেম চলছে এবং একটা পর্যায়ে এসে মানে 5 থেকে 6 কেজি কিন্তু অনেক মাংস। হ্যাঁ, পার ডে, এবং 2 দিন কন্টিনিউ ধরে এটা খাচ্ছে আর কি। এবং একটা পর্যায়ে এসে এমন বিহেভ করা শুরু করলো এবং তা পাড়া প্রতিবেশীদেরকে সে এমন ভাবে ডাকা শুরু করলো যে মনে হচ্ছে যেন সে আগের যে ওয়াইফটা সে ফিরে এসছে, এবং ঠিক সেইভাবে সে বিহেভ করতে থাকলো। এবং একটা পর্যায়ে সেই নিজে স্বীকার করলো যে আমি তোমার আগের ওয়াইফ, আমি তোমাকে শুধু দেখতে এসেছি। এবং এই ঘটনাটা আবার নিজের চোখে দেখা এবং নিজের সরজমিনে ভিজিট করা একটা ঘটনা। এবং আপনি বড় মানে আরেকটু টাইম থাকলে হয়তো আরো সুন্দর করে বলতে পারতেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন তারপর সেটা বলবেন, তারপর আপনার ঘটনা। ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি আশিকুর রহমান রাফি, আমি এসেছি ঢাকার হাজারীবাগ থেকে। ওকে, আমার ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন আমি ক্লাস 2 কি 3 তে পড়ি। মানে কোন এক কারণে আমি, আমার বাবা আর আমার চাচা 3 জনের গ্রামে যাওয়া হয়। আমাদের গ্রামের কথা বলে, আমাদের গ্রামের বাসায় একটা সাইডে একটা বাসা আছে, যে এরকম বাসাটা মাটির দোতলা। আমরা জিনিসটা তো মানে আমরা অভ্যস্ত না জিনিসটা, সেরকম আমরা মাটির একতলা দেখি, সেটা হচ্ছে মাটির দোতলা। নিচের ঘরটাও মাটির, উপরের ঘরের দেয়ালটাও মাটির, ফ্লোরও মাটির। এটা একটা অন্যভাবে বানানো, এটা প্রায় 19th সেঞ্চুরিতে বানানো। মানে আপনি বলতে এটা অনেক দিন হয়ে গেছে। জি, এবং এখনো পর্যন্ত সেই জিনিসটা অক্ষত আছে। কিন্তু মানে গত কয়েক বছর আগে শুনেছি সেটা মানে একদিকে ভেঙে গেছে কোনোভাবে জিনিসটা। যেটাই হোক, ঘটনা যাই, সেটা হচ্ছে ওখানে যাওয়ার পর দেন আমরা যখন রাতে স্টে করবো সেখানে, দেন আমি তখন আবদার করলাম বাবার কাছে যে আমি ও ঘরটাতে থাকবো। আচ্ছা, দেন সবাই বললো ও ঘরটা অনেকদিন কেউ থাকে না, কিন্তু না বলতেছে থাক, সব করেছে থাকি, পয়সা করে দাও কোনোভাবে। মানে সবাই একটু ইতস্তত করছিল আর কি, থাক কোনো একটা কারণে। দেন আমি বললো না, অনেকদিন হয়ে গেছে, সমস্যা নেই, পয়সা করে দাও, থাকি। দেন আমরা ওই ঘরটাতে রাত্রে স্টে করি। তখন ঠিক রাত 2:30 এই সময়। আপনারা ঘুমিয়েও গেছেন একদম পুরো? হ্যাঁ, প্রায় ঘুম, এই অবস্থা। আমি ঘুম, সবাই ঘুম। দেন হঠাৎ করে আমার ঘুম ভাঙে, বিড় করে কথা বলার আওয়াজে। আচ্ছা, কথা বলার আওয়াজে ঘুম ভাঙে। আমি পিছনে সেটআপটা বলি, আমি ছিলাম মাঝখানে, আমার কাকা দেয়ালের সাইডে, আমার বাবা বাইরের সাইডে। আচ্ছা, যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমার বেডটা জাস্ট একটা সাইড থেকে, একটা কর্নার থেকে প্রায় ফুটখানেক উঁচু হয়ে আছে, মানে উঁচু হয়ে আছে। আচ্ছা, বেডটা ঢালু। জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লাগে, কেন? আর আমি আমার পাশে থাকে, বাবাকে দেখি, বাবা আছোয়া হয়ে পায়ের দিকে তাকে কথা বলছে কারোর সাথে। আপনার বাবা? হ্যাঁ, বাবা কথা বলছে এবং জিনিসটা আর্গুইং পর্যায়ে। খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে আপনি শুয়ে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার বাবা নিচু হয়ে তাকিয়ে কারোর সাথে কথা বলছে। ওকে,
মানে আগেও করছে কারোর সাথে, এরকম আচ্ছা। টাইপের কথা বলার টোনটা। দেন আমি একটু ইন্টারেস্টেড হয়ে আমি যখন আব্বুকে জিজ্ঞেস, আব্বু কি হয়েছে এদিকে, আব্বু বলে চুপচাপ শুয়ে থাকো, আচ্ছা ঝাড়ি সুরে একটু ফিসিস করবো, চুপচাপ শুয়ে থাকো, উঠবা না। আমার কাছে তো আরো অবাক লাগে, কেন আমাকে শুয়ে থাকতে বলতেছে। আমি তখন আব্বুর উপর দিয়ে ভর দিয়ে তাকাই, তখন যে জিনিসটা দেখি সেটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ফুটের মতো একজন মানুষ, একজন মানুষ, লোকটা বৃদ্ধ, তার গেট আপ হচ্ছে আলখেল্লা পরা সাদা, পা পর্যন্ত ঢাকা, দাড়ি অনেক লম্বা, মাথায় টুপি, ফর্সা, অনেক ফর্সা, আচ্ছা আর চোখগুলো একদম টকটকে লাল। সে খাটের একটা পায়া ধরে জাস্ট উঁচু করে রেখেছে, এই জন্যই খাটটা একদিকে উঁচু হয়ে আছে। ওকে, জিনিসটা একটু উইয়ার্ড। হ্যাঁ বুঝলাম। ভয়ানক যারা type-এর এখন weird। যারা এখন ঘরের মধ্যে বসে শুনছেন, যারা এখন মনে করছেন যে ভূত এফএম শেষ হবার পরে একটা টানা ঘুম দিবেন, এবং তারা যদি হঠাৎ করে ঘুম ভেঙে ওঠে, যদিও ভূত এফএম অনেক দেরি করে শুরু হয়, তারপরেও ঘুম ভেঙে উঠে যদি দেখেন যে খাটের একটা কোণা উঁচু হয়ে আছে, এবং আপনি যদি একাই ঘুমিয়ে থাকেন, উঠে যদি দেখেন যে ওই কোণাটা উঁচু করে রেখেছে কোনো একজন 2 ফুট সাইজের মানুষ। ওকে, তারপরে কি হলো? আর রুমের এনভায়রনমেন্টটা এমন ছিল, এনভায়রনমেন্টটা যে অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেন আমি তো এটা দেখার পর বাবা খেয়াল করে আমি উঁচু হয়ে দেখছি জিনিসটা, দেন আমাকে জাতা দিয়ে নিচে বসিয়ে দেয়, জোর করেই শুয়ে দেয়, জোর করে শুয়ে দেয়। তারপর এর মধ্যে আমার চাচা ঘুম থেকে উঠে যায়, উঠে উনিও দেখে তো উনি মানে অনেক পিক আউট করে, দেখার পর খুবই স্বাভাবিক। পিক আউট করে তিনি জোরে জোরে দোয়া পড়া শুরু করে, লাফ দিয়ে বিছানায় বসে যায়। এর মধ্যে বিছানাটা ধুপ করে পড়ে যায়, রুমটা আরো ঠান্ডা হয়ে যায়, এক সাইড থেকে হুড়মুড় করে বাতাস, আরো ঠান্ডা হয়ে যায়। দেন বাবা বলে, তুমি এটা কি করলা? আমার চাচাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলা? চাচা বলে, এটা কি ছিল? বলে, কিছু ছিল না, তুমি ঘুমাও। চাচা বলে, না আমি এখানে থাকবো না। চাচা বলে, না তুমি ঘুমাও, ঘুমে থাকো। দেন আব্বু সবাইকে জোর করে ঘুম পাড়ায় রাখলেন। কোন মাস ছিল এটা? এটা মোটামুটি গরমের দিনই। বাহ, টাইমও মিলছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তারপরে দেন ওদিন রাত কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা আমরা যখন উঠি তখন আব্বুর চাচা উনি বাসায় ছিলেন না, আমরা যেদিন যাই 3 দিন বাসায় ছিলেন না। উনি এসে যেটা বলেন, এই কাহিনী শোনার পর তিনি অনেক রাগারাগি করেন। আচ্ছা, আব্বুর সাথে অনেক রাগারাগি করেন, বলেন যে তোমরা কেন এখানে থাকলা ওই রুমটাতে? আব্বু বলেন, না অনেকদিন হয়ে গেছে, সমস্যা কি? বলে, না প্রবলেম কি, তুমি তো জানো জিনিসটা। ঘটনাটা হচ্ছে এরকম, এটা এরকম প্রায় 18th সেঞ্চুরির কাহিনী, 19th সেঞ্চুরি সরি। আমার দাদার দাদা উনি জিন পালতেন। আচ্ছা, উনি জিন পালতেন। ওই জিন আমার দাদার দাদা যখন উনি মারা যান তার কিছুদিন আগে উনি জিনগুলোকে বলে গিয়েছিলেন যে আমার যারা এনসেস্টর যারা আসবে, আমার বংশধর, তাদেরকে তোমরা তোমরা ওদেরকে প্রোটেক্ট করবা। দেন ওই জিনরা ওনার কাছে কমিটেড যে হ্যাঁ ওনারা প্রোটেক্ট, মানে ওনার যারা বংশধর আসবে ওনাদের আমার প্রোটেক্ট করবো। রাইট। আর ওই জিনগুলা ওই বাসাটাতে থাকতো। আচ্ছা, আর আব্বুর সাথে যে জিনের কনভারসেশনটা হয়েছিল সেটা এরকম যে জিনটা আব্বুকে বলতেছিল যে তুমি কেন এসেছো এদিকে, তুমি জানো এখানে থাকার নিষেধ, এদিকে আমাদের এটা এলাকা, তুমি এখানে কেন থাকলা? দেন আব্বু বলতেছে প্রবলেম কি, আমরা তো তোমাদের কোনো প্রবলেম করছি না। আমার বাবা এদিক দিয়ে অনেক মানে বলা যায় সাহসী, অনেক বেশি সাহসী। মানে উনি একটা এরকম পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছেন, সেটাই ওরা সাহসী। উনি আগে করতেছিলেন, এক পর্যায়ে জিনটা অনেক রেগে যায়, দেন এই খাটটা উঁচু করে ধরে। আচ্ছা, এই হচ্ছে আমার ঘটনা ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলেছি দিনারের কাছে। দিনার, আপনার ঘটনাটা শুনি। কোথাকার ঘটনা এটা? জি রাসেল ভাই, এটা মাদারীপুর জেলার ঘটনা। তো আমি সবসময় ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমি শুনি রৌফ নামে একজন সিকিউরিটি গার্ডের মুখ থেকে। তো ঘটনাটি ওনার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর জেলায় ঘটে। তো ঘটনাটি আজ থেকে 20 কি 22 বছর আগের একটি ঘটনা। তো তখন উনি গ্রামে মাছির পেশায় ছিলেন। তো একদিন উনি রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন এরকম যে উনি একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর সেই বাসাটার সামনে অনেকগুলো মানুষ আপনার জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তো উনি যখন সে ভিড় ঠেলে সে বাসাটার কাছে যায়, তখন উনি যেটা দেখতে পান সেটা হচ্ছে যে সে বাসার মধ্যে আপনার একটা ফাঁসি দেওয়া লাশ দড়িতে ঝুলছে। তো এটা যখন উনি দেখেন তখন উনি শুনতে পান যে স্বপ্নের মধ্যে যে আশেপাশে যে লোকগুলো ছিল সবাই মানে বলা বলি করছে যে লাশটা নিয়ে চল, লাশটা নিয়ে চল। আচ্ছা, এরকম একটা মানে কথা উনি শুনতে পান। কিন্তু উনি কারোর চেহারাই মানে বুঝতে পারতেছিলেন না, চেহারার অবয়বটা উনি বুঝতে পারতেছিলেন না তখন। আচ্ছা,
তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। তো উনি যথারীতি ওনার কাজ করেন। তো ঠিক তার 4-5 দিন পর উনি সেম একই স্বপ্নটা আবার দেখেন, যে উনি একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে অনেকগুলো মানুষ, বেশ লম্বা হাঁটে সবাই, তো কারোই ফেস বোঝা যাচ্ছে না। তো উনি যখনই সেই ভিড় ঠেলে সামনে যান, তো সামনে গিয়ে দেখেন যে সে বাসার মধ্যে একটা ফাঁসি দেওয়া লাশ সেটা ঝুলছে, কিন্তু সবাই আগের মতো বলা বলি করছে যে লাশটা নিয়ে চল এরকম। আচ্ছা, তো কেউ কিন্তু আর লাশটা নামাচ্ছে না সেখান থেকে। তো এই স্বপ্ন উনি 2বার দেখার পর উনি বেশ একটু ভয় পান। তখন উনি ওনার পরিবারের সাথে ব্যাপারটা শেয়ার করেন। তো তারা যেটা বলে যে হয়তো তার কোনো দুঃস্বপ্ন হবে। তো যাই হোক, তো তাদের গ্রামে একটা লোক ছিল, তিনি আপনাকে তান্ত্রিক বা ওঝা যেটাই হোক বলা চলে। তো উনি যে কাজগুলো করতেন সেটা মানে আপনার উনি ব্যাড ইউজ করতেন সবসময়, মানে খারাপ কাজগুলো একটু বেশি করতেন। সেটা হচ্ছে আপনার কাউকে বান দেওয়া বা আপনার কুফরি কালাম করা, এইটা ক্ষতি করতেন মানুষের বেশি। আচ্ছা, আর ওনার কাছে আপনার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসতো। তো ওনাদের গ্রামের লোকজন যেটা করতো যে ওনাকে সবসময় এড়িয়ে চলতেন সবাই। মানে আমি এই মধ্যে একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে এই ঘটনাটার লাশ নিয়ে ঘটনা আমরা শুনেছি, কিন্তু এই ঘটনাটা অদ্ভুত, মানে এই ঘটনাটার হঠাৎ করে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। জি রাসেল ভাই, তো এলাকাবাসী যে মানে ওনাদের গ্রামের যারা ছিল তারা যেটা করে যে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো তার বাসার সামনে দিকে চলাফেরা করতো না। তো একদিন উনি ঘুম থেকে উঠে সকালবেলা শুনতে পান যে সেই লোকটা মানে মারা গেছে। তো উনি গ্রামের আরো 8-10 জন সবার সাথে সেই বাসাটা যায়। তো ওনার যে বাসাটা ছিল সেটা হচ্ছে ওনাদের বাসা থেকে প্রায় 4-5 মিনিট দূরত্বে একটা বট গাছের মতো একটা ছিল, তার পাশে উনি একটা রুম তৈরি করে থাকতেন। তো বলে রাখা ভালো যে ওনার কোনো ফ্যামিলি বা পরিবার বলতে কেউ ছিল না। আচ্ছা, তো উনি সেখানে যাওয়ার পর উনি যেটা দেখেন যে তার ফাঁসি দেওয়া একটা লাশ সেই রুমের মধ্যে ঝুলছে। আচ্ছা, যেরকম জিনিস উনি স্বপ্নে দেখেন 2বার, ঠিক ওই রকম একটা লাশ, ফাঁসি দেওয়া একটা লাশ রুমের মধ্যে ঝুলছে। তো গ্রামের কিছু লোকজন সেখানে জড়ো হয়। তো সবচেয়ে উইয়ার্ড ব্যাপার ছিল যে যে লোকটা লাশ তারা ঝুলতে দেখতেছেন তার চেহারার মধ্যে আপনার ওই সূচ জাতীয় কিছু জিনিস তার চেহারার মধ্যে বিধানো ছিল। তো এটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার ছিল, যেহেতু যদি উনি সুসাইড কমিট করে থাকে তাহলে কিন্তু ওনার চেহারার মধ্যে এরকম সূচ ঢুকানোর কথা না। তো এলাকাবাসী যেটা করে, গ্রামের যে লোকজন ছিল তারা যেটা বলে যে মানে বলা বলি করে যে ওনাকে হয়তো বা জিন বা ভূত মানে কেউ একজন মেরে থাকতে পারে। তো তারা সেখান থেকে সেই লাশকে যথারীতি নামায়, যেহেতু তার কোনো রিলেটিভ ছিল না, তো লাশটা দেখতে খুব বিবস্ত্র ছিল। তো তারা নামিয়ে তারা গোসল টোসল করে সেটাকে জানাজা করে সে বাসার পাশেই জঙ্গলার মতো একটা জায়গা, সেখানে তাকে দাফন করে দেয়। তো মোটামুটি এই ঘটনাটা সবার মুখে চলতে থাকে যে লোকটা এইভাবে মারা গেছে। তো তার আপনার 4-5 দিন পরের ঘটনা, তো ওই মারা যাওয়ার ঘটনাটা কোন একভাবে সামহাও আপনার থানা পর্যন্ত যায়। আচ্ছা, তো সেখান থেকে পুলিশ আসে সেখানে। তো তারা যেটা মানে ডিসাইড করে যে এই লাশকে কবর থেকে তুলে তারা পোস্টমর্টম করবে। তো এটা শোনার পর কিন্তু গ্রামের আরো যারা কৌতূহল মানুষজন ছিল তারা সবাই সেখানে জড়ো হয় এটা দেখার জন্য। তো যথারীতি লাশ সেই কবর খোঁড়া শুরু করা হয় দুপুরের দিকে। তো তখন বর্ষাকাল ছিল। তো যখন কবর খোঁড়া শুরু করে তখন রীতিমতো সেখান থেকে গন্ধ বেরোয়া শুরু হয়, যেহেতু 4-5 দিন অলরেডি হয়ে গেছে, লাশটা কিছুটা পচে গেছে ভিতরে। তো যখন লাশ তোলা হয়, তো লাশ তোলার পর যেটা করা হয় যে আপনার তখন পারফিউম বা সেন্ট এই জাতীয় কোনো কিছু অ্যাভেলেবেল ছিল না বলে তারা যেটা করে যে লাশের গায়ে আপনার গোলাপ জল আর আতর সেগুলো সাধারণত দেয়, সেগুলো দিয়ে যাতে গন্ধটা না আসে। তো যেহেতু সেটাকে হাসপাতালে নিতে হবে, তো ওইখান থেকে বর্ষাকাল থাকার কারণে নদী পথটা খুব ইজি ছিল সেখান থেকে। তো তারা চিন্তা করে যে তাকে নদী পথেই হাসপাতাল পর্যন্ত নেওয়া হবে। তো আমাকে যে ঘটনা শেয়ার করে রুফ, মানে উনি যেটা বলেন যে উনি অনিচ্ছাকৃত কারণে মানে খুব মানে চাপাচাপি করার কারণে উনি সে লাশটা নিয়ে যেতে রাজি হন। উনি চাচ্ছিলেন না এটাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, একই তো উনি জীবিত অবস্থায় মানে তাকে সবাই খুব ভয় পেত, আর এখন তার লাশ, স্বাভাবিক ভয় পাওয়ারই কথা। তো যথারীতি সেই লাশকে কবর থেকে তুলে সেই নৌকায় রাখা হয়। তো যেহেতু উনি একা যেতে ভয় পাবেন, তাই সেই তাদের গ্রামেরই আরেকজন মাঝিকে তার সাথে দেওয়া হয়। আচ্ছা, নৌকায় করে, আর সেই লাশটাকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। আর আপনার নৌকার মধ্যে যেটা করে যে তারা মুখ ঢেকে বসে সবাই, মানে মুখের মধ্যে কাপড় বেঁধে বসে যাতে গন্ধটা তাদের নাকে না আসে। আর আপনার ওই নৌকার মধ্যে আগরবাতি জ্বালিয়ে দেয় তারা। তো যথারীতি তারা সেখান থেকে যাত্রা শুরু করে। তো যাত্রা শুরু করার সময় রাসেল ভাই তার নৌকাতে সবসময় একটা হারিকেন থাকতো, প্রতিটা নৌকাতে একটা করে হারিকেন থাকতো। তো তার যে হারিকেনটা ছিল এটা তার পায়ের কাছে ছিল এবং এটাতে কেরোসিন ছিল এবং এটা চলতেছিল। তো আরেকজন মাঝি যিনি আসেন সে তার নৌকা থেকে একটা হারিকেন নিয়ে আসেন। তো তার হারিকেনটার মধ্যে তেল ছিল না। তো তারা দুইজনই ওই হারিকেনটার সামনের দিকে ছিল। তো তারা সেখান থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর ঠিক সেই নদীটার পাশে আপনার চরের মতো একটা জায়গা থাকে, অনেক গ্রামে থাকে এরকম, যে আপনার সেখানে নদী পথে যারা যেসব লঞ্চ ট্রলার চলাচল করে তেল নেওয়ার জন্য একটা জায়গার মতো থাকে। তো সেখানে তারা নৌকাটা গিয়ে থামায়। তখন প্রায় মাগরিবের ওয়াক্ত শেষ বললেই চলে, খুব অন্ধকার হয়ে গেছে চারপাশ। তো সেখানটা নৌকা থামানোর পর রুফ যিনি তার সাথে যে মাঝিটা ছিল সে সেখানে তার হারিকেনটা নিয়ে নামে তেল কেনার জন্য। তো রুফ যিনি উনি আমাকে বলেন যে সেখান থেকে
সেই দোকানে গিয়ে তেল কিনে আনতে সর্বোচ্চ 5 কি 7 মিনিট লাগার কথা। আচ্ছা। তো উনি বেশ অনেকক্ষণ সময় সেখানে ওয়েট করতেছিলেন তার জন্য। আর উনি বেশ একটু ভয়ও পাচ্ছিলেন যে এরকম একটা কবর থেকে তোলা লাশ, তারপর আবার এরকম একজন মানুষের। তো উনি প্রায় যেটা বলেন যে প্রায় ঘন্টাখানেক সময় রাসেল ভাই তখন হয়ে যায়, তখন সে আসতেছিল না। আচ্ছা। তো ঠিক 1 ঘন্টা বা তারও কিছু বেশি সময় পর সেই লোকটা আসে। তো উনি যেটা দেখে যে তার হাতের হারিকেনটা চলতেছে না, মানে সে যেভাবে নিয়ে গেছিল ঠিক সেভাবেই। আচ্ছা। তখন উনি যেটা বলে যে ওনাকে জিজ্ঞেস করে ওই মাঝিকে যে কি দোকান কি বন্ধ বা মানে কেরোসিন নাও নাই, তখন সে কোনো কিছু রিপ্লে করে না। তখন উনি যেটা বুঝতে পারে হয়তো বা যে দোকান বন্ধ ছিল বা তেল ছিল না, সামহাও হতে পারে। তখন উনি নৌকায় ওঠা বসার পর উনি আবার নৌকা চালানো শুরু করেন। তো সেখান থেকে কিন্তু তারা আবার নৌকা চালানো শুরু করেন হাসপাতালের উদ্দেশ্যে। প্রায় 15-20 মিনিট পার হয়ে যায়। তার রৌফ যিনি, তিনি নৌকা চালাচ্ছিলেন। তো উনি হঠাৎ লক্ষ্য করলেন যে উনি পিছন থেকে একাই কথা বলে যাচ্ছেন, তার সাথে যে মাঝিটা ছিল সামনে বসা, সে তার কোনো কথার কোনো রিপ্লে দিচ্ছে না, ইভেন তার সাথে কোনো কনভারসেশনও সে মানে অংশগ্রহণ করতেছে না। তো ওনার কাছে ব্যাপারটা একটু আজব লাগে। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে সামনে যে মাঝিটা বসা ছিল সে মানে হঠাৎ মানে কিছু একটা খোঁজাখুঁজি করা শুরু করলো। নৌকার মধ্যে যে কাঠের পাটাতন যেটা দেওয়া থাকে, সে ওইদিকে কিছু খোঁজাখুঁজি করা শুরু করছে। তখন ওনার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক লাগে। তখন উনি বলতে থাকে যে তুমি কি খুঁজতেছো, মানে নড়াচড়া করে না, ঠিক মতো বসে থাকো। যেহেতু উনিও একজন মাঝি, উনিও জানেন। তখন উনি দেখলেন যে মানে সে খুব পাগলের মতো করে লাশের গায়ে যে চাদরটা ছিল সে টান দিয়ে লাশের উপর থেকে সরিয়ে ফেলে। তো এটা দেখে ওনার কাছে ব্যাপারটা খুব একটু মানে অস্বাভাবিক লাগে। তো তখন মানে গন্ধটা আরেকটু মানে বেড়ে যায়। আচ্ছা। তখন উনি একটু বিরক্ত হন, আবার একটু মানে অস্বাভাবিক লাগতে থাকে ওনার কাছে যে মানে ব্যাপারটা কি ঘটতেছে তার সাথে। তো রাসেল ভাই ওই সময় উনি যেটা ফেস করেন মানে সেটা বলেন যে উনি ওনার লাইফে কখনো এরকম মানে কারো মুখে শুনেন অনেক এবং জীবনে কোনোদিন দেখেননি। সেটা হচ্ছে যে তার সাথে যে মাঝিটা ছিল সে জাস্ট সেই লাশটা যেটা ছিল, যে কাফন পরিহিত যে লাশটা ছিল, সেই লাশটার হাত ধরে মনে হলো যে সে একটা টান দিল, তার নিজের দিকে পুল করলো, মনে হলো যে সেই লাশটা তার সাথে সেই নৌকার মধ্যে উঠে দাঁড়িয়েছে। এটা উনি নৌকা চালাচ্ছেন আর দেখছেন এই জিনিসটা। তো এটা দেখার পর আসলে উনি পুরো একেবারে থমকে মানে বরফের মতো হয়ে যান যে উনি এটা কি দেখতেছেন। 2 জন মানুষ নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন হচ্ছে হলো সেই লাশটি তার সাথে উঠে দাঁড়িয়ে আছে। জি। তারপরে যে লাশটি উনি হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তারপর উনি যেটা দেখলেন যে তারা 2 জন নৌকা থেকে মনে হচ্ছিল যে পানিতে ঝাঁপ দিলে যেমন হবে ঠিক ওই রকম না, মনে হয় যে ঠিক নৌকা থেকে নেমে গেলেন তারা, মানে শুকনো কোনো জায়গায় নেমে গেলে যেরকম হবে এবং ভ্যানিশ হয়ে গেলেন। তো এটা দেখার পর রাসেল ভাই তার আর কোনো কিছু মনে নেই। তো তার যখন সেন্স ফিরে উনি যে মানে নিজেকে যেখানটা আবিষ্কার করেন সেটা হচ্ছে সেই দোকানটা, যে দোকানটা তার মাঝখানে রেখে যান তেল কেনার জন্য। বাট এতটুকু জায়গা কিন্তু তারা এই জায়গাটা থেকে কিন্তু আরো অনেক দূর চলে যান নৌকা চালিয়ে উনি যেটা বলেন। তো উনি তাদের মুখে যেটা শুনেন যে তাকে নৌকার মধ্যে সেন্সেস অবস্থায় পাওয়া যায়, আর লাস্টে যে জায়গাটা ছিল তাকে ঠিক সেই জায়গাটাই পাওয়া যায়। আর তার সাথে যে মাঝিটা ছিল তাকে আর জীবিত উদ্ধার করা যায়নি। তার এই জায়গাটাই সবচেয়ে অদ্ভুত, মানে তাকে পাওয়া যায় যে এখানে তেল কিনতে যাবে সেই জায়গায়, লাশটার কোনো হদিসই মেলে নাই। মাঝিকে কোথায় পাওয়া যায়? মাঝি সেই লাশের যে জায়গাটা ছিল নৌকার মধ্যে সেই জায়গায় সে সেন্সেস হয়ে পড়েছিল। মাঝি সেই জায়গায় সেন্সলেস হয়েছিল, তার মানে মাঝি কি দেখেছিল লাশটাকে? মাঝিও না, মাঝি দেখেনি রাসেল ভাই। যে তার সাথে যে মাঝিটা ছিল তাকে কিন্তু উপর করে মাটিতে মানে পুঁতে রাখা হয়। 3 জন মোটমাট ছিল। তার মানে একজন যে তেল আনতে গিয়েছিল তাকে হচ্ছে চরের মধ্যেই মেরে ফেলা হয় এবং লাশটাকে উঠতে দেখা হচ্ছে মনে হয় এই 2 জন। আর যে রূপ নিয়ে একজন আসে, 2 জনে হয়তো সেন্সলেস হয়ে গেছে, কিন্তু একজনকে খুব রহস্যজনক ভাবে সেই তেলের দোকানের সামনে পাওয়া যায়, কিন্তু তেল আনতে গিয়েছিল আসলে অন্য একজন লোক। জি, তাকে কিন্তু আর পাওয়া যায় না, তার ডেড বডি পাওয়া যায়, তার রূপ নিয়েই আরেকজন আসে তার নৌকায় উঠে, ওনারা যেটা বলেন। তো তারপর থেকে কিন্তু উনি মাঝির কাজ ছেড়ে দেন, আর ওনাদের গ্রামে যেটা সবাই বলে যে তাকে নাকি জিনি নিয়ে গেছে, এটা অনেকেই বলে থাকে। ওকে, এই ছিল আসলে আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আপনারা জাস্ট ঘটনাগুলো শুনুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন সরাসরি ঘটনা যাই। এটা আমার ভাইয়া সৌরভের ঘটনা। তিনি আমাকে বলেছিল যেভাবে, আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতেছি। সৌরভ ভাইয়া আর নিলয় ছিল একদমই বেপরোয়া। তারা ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়েছিল সুন্দরবনের গভীরে এক পরিত্যক্ত এলাকায়, যার নাম ছিল অন্ধারমানি। স্থানীয় জেলেরা ওই এলাকাকে ছাড়িয়ে বা এড়িয়ে চলে যায়, মানে ওদিকে যায় না আর কি, সেটা বোঝাচ্ছে। শোনা যায় সেখানে এক প্রাচীন পিশাচ সাধক বাস করতেন, যিনি জিনদের বশ করে অমর হওয়ার চেষ্টা করছিলেন। বনের ভিতর ঢোকার পর থেকেই
আমার ভাইয়া নিলয়ের মনে হচ্ছিল কেউ তাদের দৃষ্টি আকর্ষণ করছে বা নজর রাখছে তাদের উপর। গাছের ডালগুলো যেন জ্যান্ত হয়ে যাচ্ছিল। হঠাৎ সৌরভ খেয়াল করলো তাদের তাদের কম্পাসটা পাগল হয়ে গেছে, মানে যে কম্পাসে অশ্লীল আত্মাগুলো আর কি ইশারা দেয়, কাঁটাটা বন করে ঘুরছে, মানে অশ্লীল কিছু তাদের আশেপাশে আছে। সূর্য ডোবার পর বন যেন এক অন্য রূপ নিল। টর্চের আলোতে তারা দেখল গাছের গুড়িতে কালো আল কাতরার মতো একটা কিছু চুইয়ে পড়ছে। হঠাৎ নিলয় চিৎকার করে উঠে বলল, সৌরভ টর্চ ফেলে দেখল নিলয়ের ঠিক পেছনে এক বিশাল লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার পা নেই, সে শূন্যে ভাসছে। ছায়াটা কথা বলে না, কিন্তু তাদের নিঃশ্বাস ছিল তপ্ত আগুনের মতো। সৌরভ দেখল ওই জিনের চোখ দুটো বড় বড় এবং লেবুর মতো হলুদ আর উজ্জ্বল। জিনটি হঠাৎ একটা বিকট গগনবিদারী চিৎকার দিল, যার চোটে সৌরভের কানের পর্দা ফেটে গেল। তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে তারা অনুভব করলো জঙ্গল যেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেমন যে পাবজি খেলে না, ম্যাপের ভিতরে যেমন ম্যাপ ছোট হয়ে আসছে, এইরকম ছোট হয়ে আসছিল। গাছগুলো একে অপরের কাছে চলে যাচ্ছিল এবং তাদের পিষে মারার জন্য চেষ্টা করছিল। ঠিক তখনই তারা ঝোপের আড়াল থেকে একটা নীল রঙের আগুনের আভা দেখতে পেল। সেই নীল আলো অনুসরণ করে তারা এক ভয়াবহ দৃশ্য দেখল। জঙ্গলের একদম মাঝখানে একটা খোলা চত্বর, সেখানে আগুনের কুণ্ডলি জ্বলছে, তবে শিখাগুলো স্বাভাবিক লাল রং এবং নীল আর রক্তবর্ণ। চারিদিকে অত্যন্ত 100টি মানুষের খুলি সাজানো। মাঝখানে বসে আছেন এক জোটাধারী তন্ত্র, মানে খুবই ভয়ঙ্কর একটা তন্ত্র, সাধক বলে। তার গায়ের চামড়া ঝুলছিল, চোখে কোনো মণি নেই, পুরোটা সাদা। তিনি এক হাতে মানুষের হাড় দিয়ে তৈরি করে এরকম করছে, আর একটি হাত দিয়ে ডুগডুগি বাজাচ্ছেন, আর অন্য হাতে একটি পাত্র থেকে লাল রঙের তরল, সম্ভবত রক্ত হবে, যজ্ঞের জন্য আগুনে ঢালছেন। তান্ত্রিক পাশে দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর জিনটি এখন তান্ত্রিকের আদর্শের অপেক্ষায় নতজানু হয়ে আছেন এবং তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলেন। রুধিরং দাহি, যাই হোক এরকম একটা মন্ত্র, আমি পড়তেছি না। সৌরভ আর নিলয় বুঝতে পারলো তাদেরই বলির জন্য সেখানে তারা বসে আছে, বা ওই কবিরাজ তাদের দুইজন গলা কাটবেন এই জন্য টেনে এনেছেন, ওই রকম যে ম্যাপ ছোট হয়ে যাচ্ছিল না, সেই জন্য। তান্ত্রিক তার ঝুলি থেকে একটা তরোয়াল বের করলেন, যা অন্ধকার ধোয়া বেরোচ্ছিল, এত ধার ছিল। তান্ত্রিক যখন নিলয়ের দিকে ধেয়ে আসলেন, তখন সৌরভ তার শেষ সম্বল বাবার দেওয়া একটা পুরনো তামার কবচ তান্ত্রিকের আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে মারল এবং কবচটা যজ্ঞের নীল আগুনের সংস্পর্শে আসতেই এক বিকট বিস্ফোরণ ঘটল। যজ্ঞের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল এবং তান্ত্রিক যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, কারণ যজ্ঞ সম্পূর্ণ হওয়ার চেষ্টায় বা হওয়ায় জিনটি তার বশে নেই। এবার জিনটি তান্ত্রিককেই আক্রমণ করল। তান্ত্রিকের নিজের পোষা জিনের হাতেই তার শরীর ছিন্ন ভিন্ন হতে শুরু করলো। এই সুযোগে সৌরভ আর নিলয় পিছনে না তাকিয়ে দৌড় দিল এবং পিছনে তারা শুনতে পাচ্ছিল তান্ত্রিকের মরণ চিৎকার আর জিনের অট্টহাসি। পুরো বন যেন কাঁপছিল। পরের দিন সকালে বনের ধারে অচেতন অবস্থায় স্থানীয়রা তাদের খুঁজে পায়।
তাদের জামা কাপড় ছিঁড়ে রক্তারক্তি অবস্থা। যখন তারা একটু সুস্থ হলো, নিলয় খেয়াল করলো যে তার পিঠের দিকে 3টা আঁচড়ের দাগ, যেন কোনো পশুর থাবা নয়, বরং বড় বড় নখওয়ালা কোনো অশ্লীল হাতের স্পর্শ। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তার যে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল সেই মেমোরি কার্ডটা ছিল একদম পুড়ে ছাই হয়ে যাওয়া অবস্থা। অন্ধকার বা অন্ধার মানিকের সেই তান্ত্রিক আর জিনের রহস্য আজও সেই রহস্যই রয়ে গেছে। তারা ফিরে এসেছে ঠিকই, কিন্তু রাতে ঘুমাতে গেলে আজও সৌরভের কানে তান্ত্রিকের সেই ডুগডুগির শব্দ আর জিনের সেই ভয়ঙ্কর নিঃশ্বাসের শব্দ এখনো শোনা যায়। এটাই ছিল আমার প্রথম ঘটনা ভাইয়া। এখন আমাদেরকে আরও একজন ঘটনা পাঠিয়েছে, আমরা তার ঘটনায় সরাসরি চলে যাব। চলুন তার ঘটনায় যাই সরাসরি। আজকের কয়েকটি ঘটনা আপনাদের যদি না শোনাই কেমন একটা অপূর্ণতা থেকে যায়, কারণ এই ঘটনাটি অনেকদিন আগেই আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ভাইয়া। তো তার ঘটনাটি ছিল হচ্ছে ওই মরণ ফাঁদের একটা ঘটনা। লিসেনার্স, যারা ঘটনাগুলো শুনলেন একের পর এক, বা আজকের যে গেস্টরা ছিল তাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগে? আমরা জানি যে আফরান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া, হাফেজ মঈনুদ্দিন ভাইয়া সহ আরো অনেকের ঘটনা আপনারা পছন্দ করেন, কিন্তু আজকের এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগবে বা লাগলো তা আমাদেরকে কমেন্ট করতে হবে। আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের সামনে এরকম নতুন নতুন ঘটনা তুলে ধরে থাকি। আপনারা চাইলে আমাদের এই ঘটনাগুলো কালেক্ট করে সেই ঘটনাগুলো আপনারা শুনতে পারেন বা সেভ করে রাখতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ঘটনা পাঠিয়ে থাকি। আমরা প্রতিদিন আপনাদের ঘটনা কালেক্ট করার চেষ্টা করি, যাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আছে সেই ঘটনাগুলো কালেক্ট করি এবং সেই ঘটনাগুলো কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরি। এবং অনেক ভাইয়া আমাদেরকে ভয়েস মেইল করেছে, তাদেরও অনেক ঘটনা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে শুনিয়েছি। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই ঘটনা পাঠাবেন, কেননা আমরা আপনাদের ঘটনা নিয়ে নতুন নতুন ঘটনার মধ্যে নতুনত্ব সৃষ্টি করি, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, আজকের মতো বিদায় নিব। তার আগে আমার ছোট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যে এরকম ভূত এফএম পছন্দ করে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের এই ভিডিও লিঙ্কটি পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।